কাজটা কি খুব ভালো করেছো? আমার মান-সম্মান নিয়ে তোমার মধ্যে কি সামান্যতম অনুশোচনা নেই? আমি তো বলেছিলাম বিয়ে করব না। কেন বিয়ে করবে না তুমি? সারা জীবন কি এভাবেই ভবঘুরে হয়ে কাটাবে? লাইফটা কি যা ইচ্ছে তাই? পড়াশোনা যেহেতু কন্টিনিউ করবে না, তাহলে বিয়ে করতে সমস্যা কোথায় ছিল তোমার? বিয়ে করতে সমস্যা ছিল না, কিন্তু আমার পছন্দ ছিল অন্য কেউ। নওশাদ সাহেব স্থির দৃষ্টি মেয়ের দিকে নিক্ষেপ করেন। গম্ভীর মুখরেখায় বিরক্ত হয়ে বলেন, আগে বলনি কেন? হুট করে বিয়ে ঠিক করলে বলবোটা কখন? বিয়ের আগের দিন তো আমাকে জানালে তোমরা। হুট করে ছেলের বাবা মা বোনের সাথে সাক্ষাৎ করালে। ছেলেটাকে একটা 420। সরি। অন্তি চোখ তুলে তাকায় বাবার দিকে। নীরব গলা ভেদ করে বলে, অপাত্রে মাল্যদান করেছিলাম, ঠকিয়েছে। বেশি বোঝার ফল। কথা শুনবা না তো কারো। এখন বোঝো কেমন লাগে? ভালো কিছু তো ভালো লাগবে না তোমার। কোথায় নেভি অফিসার আর কোথায় 420? পুরুষ মানুষদের যে বিশ্বাস করতে হয় না, এই ধর্ম তো আমার জানা ছিল না। মেয়ের সূক্ষ্ম খোঁচাতে নওশাদ সাহেব মুখ ভারী করেন। ভরাট কণ্ঠে বলেন, পুরুষ মানুষের ভুল না ধরে নিজের ভুল ধরতে শেখো। তোমার অতিরিক্ত বাড়াবাড়ি কিন্তু আমি টলারেট করব না অন্তি। সিরিয়াস হও লাইফ নিয়ে। বাবা মেয়ের চলমান কথোপকথনে অদূরে লিভিং রুমে সোফার পায়ের ওপর পায়া তুলে বসে মজা উপভোগ করতে থাকেন মিসেস মিথিলা। কিন্তু উপভোগটা সে খুব একটা আয়েশি ভঙ্গিতে করতে পারছে না। নওশাদ সাহেবকে অন্তির মুখোমুখি করার আগে সে উলটপালট অনেক কথাই বলেই উস্কিয়েছে তাকে। কিন্তু ফলাফলস্বরূপ সেরকম ফিডব্যাক তিনি পাচ্ছেন না। মনে মনে বিরক্ত হয়ে ওঠেন। কোথায় একটু ভাবলাম চড়াও করে ধমকাধমকি করবে, তা না, শুধু বুলিয়ে উড়ে যাচ্ছে। কি বুঝালাম তাহলে এই লোককে এতক্ষণ? নওশাদ সাহেব অন্তির কাঁধে ব্যাগসহ সাজ পোশাক দেখে কপাল ভাঁজ করে বলেন, এত রাতে কোথায় যাচ্ছ? নানু বাসায়। কি দরকার? অন্তি বাবার প্রশ্নে শুকনো ঠোঁট ভিজিয়ে নেয়। ধীর গলায় বলে, খালামণির সাথে রাঙামাটি যাচ্ছি কালকে। এভাবে ছন্নছাড়া হয়ে ঘুরে বেড়ানোর কথা শুনে নওশাদ সাহেবের মুখে আধার নামে। তৎক্ষণাৎ রাগী স্বরে বলে, কোথাও যাবে না তুমি, ঘরে যাও। বাবা, আমি বেশি কথা বলতে চাই না অন্তি, ঘরে যাও। আর হ্যাঁ, পালানোর পথ খুঁজে লাভ হবে না। দারোয়ানকে বলে এক্ষুনি আমি গেট লক করিয়ে দিচ্ছি। নওশাদ সাহেব বলামাত্র ফোনে দারোয়ানের নাম্বার ডায়াল করেন। কল করে নিষেধাজ্ঞা জারি করা শেষ হতে না হতে স্নেহা এসে হাজির। অন্তির দিকে এক পলক তাকে আহ্লাদি কণ্ঠে বলে, পাপা একটু আসো না প্লিজ। আসছি মামুনি। না, এক্ষুনি আসতে হবে। আমি একটা পেন্ডেন্ট চুজ করেছি, এটা এখনই অর্ডার করব। নওশাদ সাহেব মেয়ের তোড়জোড় অন্তিকে আর কিছু বলেন না। চুপচাপ চলে যান লিভিং রুমের দিকে। মেয়ে বউকে নিয়ে নিজস্ব গল্প আড্ডায় মশগুল হয়ে পড়েন। এর মধ্যে স্নেহার পছন্দের পেন্ডেন্টও করা হয়ে যায় অর্ডার। অন্তি নির্বিকার ভঙ্গিতে দাঁড়িয়ে থাকে, তাদের হাসি তামাশা দেখে। অতঃপর ঠোঁট উল্টিয়ে দীর্ঘশ্বাস ফেলে চলে যায় ডাইনিংয়ে। গ্লাসে পানি ঢেলে ঢকঢক করে পানি পান করে সে নিজেকে থিতু করে। গলা ভিজে বিড়বিড় করে বলে, গেটে 14 তালা লাগলেও অন্তিকে আটকানো সম্ভব নয় হুদাই। রাতের বুকে গভীরতা গাঢ় হয়। ঠক ঠক করে ঘড়ির কাঁটা ঘুরতে ঘুরতে 12টার ঘরে এসে পৌঁছায়। যে যার নিজস্ব কক্ষে ব্যস্ত। দরজা ভেদ করে কথার মৃদু আওয়াজ শ্রবণে এসে পৌঁছায় অন্তির। দীর্ঘ অপেক্ষার প্রহর কাটিয়ে টিপটিপ পায়ে বিড়াল ছানার মতো লুকিয়ে মেইন ডোর খুলে সে সরাসরি চলে যায় নিচে। সুকৌশলে দারোয়ানের চোখে ধুলো দিয়ে বাসার পিছনে দেয়ালের কাছে এসে দাঁড়ায়। আশেপাশে তাকিয়ে পরনের কালো হুডিটা মাথায় টেনে সে দেয়াল বেয়ে উপরে উঠতে শুরু করে। এ কাজে সে বিরাট পারদর্শী। তাই মিশন সফল হতেও লাগে না খুব একটা সময়। উঁচু দেয়াল বেয়ে লাফিয়ে রাস্তায় এসে নামে সে। দুহাত ঝেড়ে লম্বা লম্বা করে শ্বাস টেনে কোমরে হাত চেপে
বাসার দিকে তাকিয়ে বাঁকা হাসে। স্বতঃস্ফূর্ত কণ্ঠে বলে, হ্যাভ এ গুড জার্নি অন্তি। 5 দিনের জন্য কারাগার থেকে তোমার মুক্তি। রাত পেরিয়ে ভোরে সূর্য ফোটে। সকাল 8টার দিকে যাত্রার সম্ভর ঘটতে না ঘটতেই বেলা গড়িয়ে দুপুর পার দিয়ে গোধূলি কালে এসে ঠেকে সময়। বাস ছুটে চলেছে দুরন্ত গতিতে। বিকেল 6:30টার দিকে দীর্ঘ যাত্রার বাস এসে প্রবেশ করে রাঙামাটির কোলে। রাস্তার দুই ধারে সারিবদ্ধ জারুল, গারামি আর চাপালিশ গাছের ঘন ছায়া সূর্যের শেষ রশ্মিগুলোকে নিমেষে খাচ্ছে গিলে। নিচে খাড়া পাহাড়ি খাদ, যার তলা হতে কানে ভেসে আসছে অদৃশ্য ঝর্ণার আওয়াজ। সূর্য তখনও পুরোপুরি ডোবেনি, তবে আকাশ ইতিমধ্যে নেমে এসেছে গোধূলির ঘোর লাগা লালচে আভা। চলন্ত বাসটি হঠাৎই থমকে দাঁড়ায় আসাম বস্তি কাপ্তাই রোডের এক নির্জন বাঁকে। মৃদু ঝাঁকুনি দিয়ে উঠতেই সবাই তোড়জোড় করে ঠিকঠাক হয়ে বসে। ইঞ্জিনের আওয়াজ বন্ধ হতেই বাসের ভেতরটা নিস্তব্ধতায় গাঢ় হয়ে ওঠে। আচমকা মধ্যপথে বাস থেকে থেমে যাওয়ায় তার কারণ কেউ ঠাউর করতে পারে না। উদ্গ্রীব দৃষ্টিতে সামনে বসা ড্রাইভারের দিকে নজর দেয় প্রত্যেকের। অন্যদিকে চোখ লেগে যাওয়া অন্তি খালামণির কাঁধে মাথা রেখে সঙ্গে সঙ্গে সোজা হয়ে দাঁড়ায়। প্রশ্নাত্মক দৃষ্টিতে তাকাতেই সাঁইকি ধীর কণ্ঠে বলে, আমি নিজেও জানি না, কিছু একটা সমস্যা হয়েছে হয়তো, তুই ঘুমা। অন্তি চোখের ঘুম কাটিয়ে মুখ হাতে দিয়ে সামান্য হাই তোলে। 2 হাত মুচড়ে ক্লান্ত ভাব দূর করতে করতে জানালার দিকে নজর দেয় সে। সঙ্গে সঙ্গে চোখের পাতায় স্থিরতা নেমে আসে তার। চোখে মুখে ফুটে ওঠে মুগ্ধ এক আভাস। পাহাড়ের বুক চিরে চলে গিয়েছে আঁকাবাঁকা সবুজ পথ। একপাশে বিশাল পাহাড়ের ঢল, অন্য পাশে ঘন জঙ্গল। সন্ধ্যা নামার পূর্বে সৃষ্টি হয়েছে স্বর্গীয় এক মুহূর্ত। চোখের সামনে ভাসতে থাকা আকাশটা কমলা, গোলাপি আর নীলের এক অদ্ভুত মিশেলে পাহাড়গুলোকে এক অবাস্তব চিত্রকরের ক্যানভাসে পরিণত করেছে। অপূর্ব তার মোহনীয়তা। বাসের ভেতরের চাপা গুঞ্জন গভীর উৎকণ্ঠায় পরিণত হতেই সুপারভাইজার বাইরেরটা পরিদর্শন করে উঠে আসে বাসে। ড্রাইভারের সঙ্গে কয়েক সেকেন্ডের বার্তালাপ করে জোরালো গলায় সবার উদ্দেশ্যে জানায়, সামনে একটা সমস্যা হয়েছে, পুলিশ গার্ড দিচ্ছে, 1 ঘন্টা অপেক্ষা করতে হবে। আপনারা চাইলে নামতে পারেন বাস হতে, তবে বেশি দূর কেউ যাবেন না। সমস্যার কথা শুনতেই প্রত্যেকের মুখরেখায় আধার ছাপিয়ে এলেও শুধুমাত্র অবেলায় ঝকঝকে হাসি ফুটে ওঠে অন্তির মুখে। এমন সন্ধ্যা হাতের নাগালে পেয়েছে সে, ছুঁয়ে না দেখা পর্যন্ত তো শান্তিই পাবে না। তার এই প্রফুল্লকর মেজাজ দেখে সাঁইকি বসা ছেড়ে উঠতে উঠতে ভুরুজোড়া বাঁকে বলে, খুশি হয়ে লাভ নেই, তোমাকে আমি কোথাও যেতে দিচ্ছি না। নিচে নামবো না খালামণি। নামবে, কিন্তু আমার সঙ্গে সঙ্গে থাকবে, 1 পা এদিক ওদিক হবে না। তোমাকে আমি হাড়ে হাড়ে চিনি, এসব দুর্গম বিষয়াদি তোমার রন্ধ্রে রন্ধ্রে ছড়ানো। অন্তি হতাশার গাঢ় নিঃশ্বাস ফেলে গলার সঙ্গে স্কার্ফটা ঠিকঠাকভাবে পেঁচিয়ে নেয়। প্যান্টের পকেট হতে ফোন বের করতে করতে উঠে দাঁড়ায় সিট ছেড়ে। সাবলীল কণ্ঠে খালামণির দিকে তাকিয়ে বলে, জাস্ট মোমেন্টগুলো ক্যাপচার করব, হবে? সাইকি কাঁধে হ্যান্ডব্যাগ ঝুলিয়ে বাস হতে নামা মুহূর্তে ঘাড় ঘুরিয়ে তাকে বলে, আমার পাশে দাঁড়িয়ে থাকে। শীতল ভেজা মাটির সোঁদা গন্ধ, সন্ধ্যার ক্ষীয়মান আলোয় চারপাশটাকে অদ্ভুত এক চাদরে ঘিরে রেখেছে। ডিপার্টমেন্টের সব স্যার ম্যাম তাদের বাচ্চা কাচ্চাদের নিয়ে বাস হাতে নামতেই অবশেষে বের হয়ে আসে অন্তি। ভিড় পেরিয়ে মাটিতে পা রাখতে না রাখতে সাঁইকি এসে তার পাশে দাঁড়ায়। কেননা এই মেয়েকে সে 2 পয়সারও ভরসা করে না। আকাম অঘটন ঘটানোর উচ্চ লিস্টে তার নামটা সবসময় জলজল করে। অন্যদিকে খালামণির এত কঠোর নজরদারি দেখে অন্তি চুপি সারে দীর্ঘশ্বাস ফেলতে ফেলতে চারদিকটা অবলোকন করে।
প্রকৃতির এই অন্তিম সৌন্দর্য তাকে চুম্বকের মতো টানছে, পারছে না ছুটে গিয়ে গভীরে অতলে হারিয়ে যেতে। একটা পারফেক্ট টাইম ল্যাপস ভিডিও হবে, যেটা আমি আমার আর্ট পেপারে ফুটিয়ে তুলব এবং গ্যালারিতে প্রদর্শন করব। এবার তো শশীকে আমি হারাবই, আমারটাই বেস্ট হবে। অন্তির চোখে মুখে অদম্য ছায়া খেলে যায়। নিজ মনে ফিসফিস করতে করতে সে মুঠোফোনের ক্যামেরা চালু করে। কিছুক্ষণ আশেপাশের সুন্দর দৃশ্যগুলো ক্যাপচার করে সে পুনরায় দেখতে থাকে সেগুলো। আর তার এই শান্তরূপ দেখে কিছুটা স্বস্তির নিঃশ্বাস ফেলে সাইকি। প্রখর নজর রাখতে রাখতে গল্প আড্ডায় মশগুল হয়ে ওঠে তার কলিগদের সাথে। এখানে তারা 3 জন সমবয়সী টিচার একই ভার্সিটি থেকে পড়াশোনা শেষ করেছে। এর মাঝে একজন অন্য কলেজে শিক্ষকতা করলেও এবছরে বদলি হয়ে তাদের কলেজে নিযুক্ত হয়েছে, যার কারণে তাদের মাঝে বন্ধনটাও বেশ জোরালো। মোক্ষম সুযোগ হাতছাড়া করতে সময় নেয় না অন্তি 1 সেকেন্ডও। খালামানির ব্যস্ততায় সে ধীরে ধীরে সড়ক থেকে একটু একটু করে দূরে সরে যেতে থাকে। পাহাড়ের গায়ে লতায় গুল্মে ঢাকা সংকীর্ণ পথ দিয়ে এগোতে থাকে সামনে। ক্যামেরার ভিউ ফাউন্ডারে সে বন্দি করতে থাকে সূর্যাস্তের নশ্বর সৌন্দর্য, রক্তিম সে আভা। আঁকা বাঁকা পথে হাঁটতে হাঁটতে একসময় মূল সড়ক থেকে বিচ্ছিন্ন হয়ে জঙ্গলের গভীরে চলে যায়। দিনের আলো প্রায় নিঃশেষ। ঘন বনের ভেতরে এখন গভীর সন্ধ্যা। কেবল দূর কাপ্তাই হ্রদে ভেসে থাকা কোনো কার্গো ট্রলারের মৃদু সার্চলাইটের সরু রেখা মাঝে মাঝে ঝোপঝাড় ভেদ করে আসছে। অন্থির মুখবয়বে কোনো ভয়ের রেশ নেই, বরং দ্বিগুণ আনন্দে সে এই পার্থিব জগতের সৌন্দর্য নিজ ফোনে বন্দি করতে ব্যস্ত। এই নিঝুম সন্ধ্যা, অদূর হতে ভেসে আসা কলকল সমুদ্রধ্বনি, ঝিঝি পোকার ডাক, সারি সারি নিস্তব্ধ গাছপালা বলতে সে অন্তঃপ্রাণ। সে তো চায় এসবের মাঝেই নিজেকে ডুবিয়ে রাখতে। যান্ত্রিক কোলাহল বিষাক্ত নগর জীবনের প্রতি তার একরাশ বিতৃষ্ণা। দম বন্ধ লাগে ইট পাথরের দালান কোঠায়। অ্যাডভেঞ্চারের ন্যায় মুহূর্ত উপভোগ করতে করতে হঠাৎ জঙ্গলের গভীর থেকে একটু আলো তার চোখে এসে লাগে। চোখ দুটো সরু হয়ে যেতেই পায়ের গতি থমকে যায়। অদূরে আলোর সেই সূক্ষ্ম রেখায় দৃষ্টি স্থির হয়। ভালো করে অনুধাবন করতে বোঝা যায় এটা সাধারণ সার্চলাইটের আলো নয়, বরং বড় কোনো জাহাজের পাওয়ারফুল স্পটলাইটের ছিটে ফোটা। কৌতূহলী মনকে প্রশ্রয় দিতে সে সতর্ক পদক্ষেপে এগোতে থাকে সামনে। বড় শিরীষ গাছের কাছাকাছি আসতে দেখতে পায় 6 জন দীর্ঘদেহী মানুষ গোলাকার হয়ে দাঁড়িয়ে আছে, প্রত্যেকের হাতে রিভলভার। অন্তি কিছু একটা গন্ডগোল ভেবে আশেপাশে তাকিয়ে নিস্তব্ধ পায়ে সামনে আরও একটা শিরীষ গাছের আড়ালে নিজেকে লুকিয়ে ফেলে। সামনে পিছনে এক নজর তাকিয়ে আবারও দৃষ্টি দেয় সেখানে উপস্থিত 6 জনের মধ্যে মাঝখানে দাঁড়ানো ব্যক্তিটাকে অন্যরকম মনে হয় তার। খানিকটা দূর হতে বোঝা যায় পুরো ব্যক্তিত্বে একটা শীতল কৃতিত্বের ছাপ স্পষ্ট হয়ে আছে ওনার। ইউ থট ইউ কুড প্লে উইদাউট নেভি অ্যান্ড গেট এ উইথ ইট। লেফটেন্যান্ট কমান্ডার ফাইরাস শিকতের বরফ শীতল কণ্ঠস্বরে ফরিদ নড়েচড়ে ওঠে। তার ধারালো তীক্ষ্ণ চাহনিতে অন্তর শুকিয়ে আসে এক লহমায়। দুহাত করজোর করে নিস্তেজ গলায় বলে, প্লিজ স্যার, আই বেগ ইউ, আই হ্যাভ এ ফ্যামিলি। তুমি সীমা লঙ্ঘন করেছ, জাতির নিরাপত্তার সাথে আপোষ করেছ। প্রোটোকল জানা সত্ত্বেও সংবেদনশীল পণ্য সম্ভারের ব্যাপারে মিত্র বাহিনীর সাথে বিশ্বাসভঙ্গ করা, এটা বিশ্বাসঘাতকতা। তুমি আমাদের আর কোনো বিকল্প রাখনি। ফরিদুল করিম, বাংলাদেশ নেভির কন্ট্রাক্টর কোম্পানির প্রধান। সম্প্রতি নেভির জন্য আনা অত্যন্ত সংবেদনশীল কমিউনিকেশন ইকুইপমেন্টের চালান সে অন্য একটি দেশের গোপন গোয়েন্দা দলের কাছে মোটা অঙ্কের বিনিময়ে পাচার করতে গিয়ে ধরা পড়েছে। আর এই বিশ্বাসঘাতকতা মেজর সিকিউরিটি থ্রেট সৃষ্টি করে ফেলেছে। নেভি ইন্টেলিজেন্ট আইন মেনে সর্বোচ্চ গোপনীয়তার সঙ্গে এই 0 আওয়ার অপারেশন সাজিয়েছে
লেফটেন্যান্ট কমান্ডার ফাইরাজ সিক্ত, যার নেতৃত্বে 1.5 ঘন্টার এই মিশনে ধরতে সক্ষম হয়েছে এই রাঘব বোয়ালকে। স্যার, প্লিজ ডোন্ট টেক এনি ড্রাস্টিক স্টেপ। আমাকে একটু সুযোগ দিন নিজেকে নির্দোষ প্রমাণ করার। আমি এটা করিনি। তোমার বিক্রি করা সংবেদনশীল তথ্য আমাদের কার্যক্রমকে ঝুঁকির মুখে ফেলে দিয়েছে। আমাদের লোকেদের জীবন, আমাদের জাতির নিরাপত্তার চেয়ে তুমি কয়েক লক্ষ টাকা বেশি মূল্যবান বলে মনে করছো? কোর্ট মার্শালের রায় স্পষ্ট। করুণার সময় শেষ। মিস্টার ফরিদুল করিম স্যার, আমাকে ফাঁসানো হচ্ছে। গভীর ষড়যন্ত্র করা হয়েছে। প্লিজ স্যার, আমাকে একটাবার সুযোগ দিন। সিক্ত ঠোঁটের কোণে বাঁকা হাসি ঝুলিয়ে ধীর পায়ে এগিয়ে যায় সামনে। পায়ে পরিহিত বুটের গটগট শব্দ নীরবতা ভঙ্গুর করে। ক্রোধান্বিত চোয়াল তার উর্বর হয়ে আছে। হাতের পেশি টান টান। ফরিদের সামনে যৎকিঞ্চিত ঝুঁকে সে অনুকম্পন স্বর তুলে বলে ওঠে, গেট রেডি টু মিট ইয়োর মেকার। কোনো সুযোগ নেই। আমি মূল্যবান কাজে অতিরিক্ত সময় ব্যয় করি না। স্যার লিসেন, প্লিজ লিসেন। আমার ফ্যামিলি আছে। ফরিদের আকুল আকুতির একাংশ স্পর্শ করতে পারে না সিক্তকে। গভীর দৃষ্টিতে তাকিয়ে থাকে। সে ডান হাতে নিঃশব্দে ইশারা করে। মুহূর্তে দুজন নেভি সদস্য এগিয়ে এসে সামনে দাঁড়ায়। ফ্ল্যাশগান ছাড়া এই চাপা শব্দের মধ্যে একটি জীবন নিঃশেষ করে দেয় চোখের পলকে। ফরিদ মাটিতে লুটিয়ে পড়ে। বুক হতে তাজা রক্তের ফোয়ারা ছুটে ভিজিয়ে তোলে মাটিকে। চোখের সামনে মাত্র ঘটা নির্মম এ দৃশ্য। অন্তি হাঁসফাঁস করে ওঠে। আতঙ্কে তার বুক কেঁপে ওঠে ভয়ানকভাবে। অস্থির চিত্তে চারপাশটা দেখতে দেখতে ভাবে সে হয়তো ভুল জায়গায় এসে পড়েছে। নির্জন গহীনে খুন খারাপির অহরহ ঘটনা ঘটার কাহিনী সে জানে, কিন্তু একদম চোখের সামনে লোকটার আকুতি। কারা এরা? ভয়ার্ত এই পরিস্থিতিতে পিছনে হঠাৎ শুরু করে হাঁটতে অন্তি। এখানে থাকা মানে নিজের পায়ে নিজে কুড়াল নিক্ষেপ করা। হাতে থাকা মুঠোফোনটা সে বন্ধ করে উল্টো দৌড় শুরু করে, কিন্তু ভাগ্য সেক্ষেত্রে তাকে দেয় না নিস্তার। পায়ের নিচে পড়া শুকনো পাতার মরমর শব্দ ঘনিয়ে আসা রাতের নিস্তব্ধতা ভেঙে দেয়। পিছলে পড়ে সে শক্ত মাটির ওপরে। আর তার এই শব্দে মুহূর্তেই একদল তীক্ষ্ণ মস্তিষ্কের নেভি সদস্যগণ বিদ্যুতের গতিতে সেই শব্দের উৎস খুঁজে নেয়। সঙ্গে সঙ্গে বজ্রের ন্যায় কঠিন স্বরের নির্দেশনা আসে, সার্চ দ্য প্রিমিটার নাও। 3 জন সদস্য তাৎক্ষণিক আদেশ পেতেই দক্ষ পায়ে ছুটে আসে। অন্ধকারের মধ্যে ধেয়ে আসা 3 জন দানবের ন্যায় ছায়ামূর্তিকে নিজের দিকে আসতে দেখে অন্তি আর এক মুহূর্ত সময় নষ্ট করে না। তার সমস্ত চঞ্চলতা এক লহমায় পরিণত হয় প্রাণের তাড়নায়। এই লোকগুলো তাকে ধরে ফেললে হয়তো জীবিত ছাড়বে না। সাদা স্নিকার্স পায়ে বিদ্যুতের বেগে গাছপালা, গুল্মলতা, ছোট ছোট পাথরের ভেদ করে দৌড়াতে থাকে সে। দৌড়ের গতি তার অবিশ্বাস্য। আধো আধার ফুঁড়ে সে ছোটে, কখনো শরীর ঝুঁকিয়ে, কখনো বা লাফিয়ে। চোখে মুখে তার চুল ঢেউ খেলে, বাধা হানে দৃষ্টিসীমায়। কিন্তু সেসবে অন্তি তোয়াক্কা করে না। সে ছুটতে থাকে প্রাণপণে। ঘন জঙ্গলের আবছায়া তার দ্রুত গতির কাছে হার মানে না প্রশিক্ষণপ্রাপ্ত নেভি সদস্যরা। তাদের স্ট্যামিনা, সমন্বয় অতুলনীয়। অল্প কিছুক্ষণের মধ্যে 3 জন অভিজ্ঞ সদস্য তাকে চারপাশে ঘিরে ফেলে। পালানোর সমস্ত রুট বন্ধ করে দেয় মুহূর্তেই। আমরা আপনার কোনো ক্ষতি করব না, তাই আপনি আত্মসমর্পণ ছাড়া অন্য কোনো অপশন খুঁজবেন না। অন্তি জোরে জোরে হাঁপাতে থাকে। নিঃশ্বাস ভারী হয়ে আসছে ক্রমেই। 3 জন লোকের মধ্যে একজনের হাতে থাকা টর্চের আলোতে সে সূক্ষ্ম চোখে তাকিয়ে বোঝার চেষ্টা করে লোকগুলোর পরিচয়। কিন্তু পরিহিত 3 জনের ড্রেস কোড দেখে তার মস্তিষ্ক তাকে বোঝায় হয়তো কোস্ট গার্ড। জড়িয়ে আসা কণ্ঠস্বর উন্মুক্ত করে বলে, আমি ট্রাভেলার, ভুল করে এতদূর চলে এসেছি। বিলিভ মি, আমার অন্য কোনো উদ্দেশ্য ছিল না। আপনার টাইমিংটা ভুল ছিল। আসুন। 3 জন পুরুষ অন্তিকে কোনো প্রকার কথার সুযোগ দেয় না। স্পর্শবিহীন কঠিন বেষ্টনী তৈরি করে তারা
সামনে অগ্রযাত্রায় ধাবিত হয় তাকে নিয়ে। জঙ্গলের ডালপালা শুকনো পাতা মারিয়ে এসে উপস্থিত হয় কমান্ডার স্যারের নিকটে। ফিমেলকে স্যার, আই থিঙ্ক শি ইজ এ স্পাই। টেক হার আন্ডার তাফসিস কেয়ার, ইন্টারগেটেড স্ট্রিক্টলি। ওকে স্যার। ফরিদের ডেড বডি ততক্ষণে বাকি দুজন সদস্য সরিয়ে নেওয়ার প্রস্তুতি চালাচ্ছে। সিক্ত সেদিকে মুখ করে তাকিয়ে থেকে কমেন্ট করতে থাকে। হাতের ঘড়িতে সময় দেখা মুহূর্তে সে পিছু ভিড়ে ঘুরে তাকায়। অন্তিকে নিয়ে যাওয়া মুহূর্তে কিছু একটা ভেবে শীতল স্বরে বলে, টার্ন অন দ্য লাইটস। টর্চের তীব্র আলো অন্তির মুখের ওপর সরাসরি এসে পড়ে। ডান হাত উঁচু করে মুখের সামনে ধরে সে, চোখ বন্ধ করে নেয় সাথে সাথে। কপাল ভাঁজ হয়ে আসতেই সে মুখ ফুটে অস্ফুট স্বরে আওয়াজ বের করে। সিক্ত খানিক সেকেন্ডের জন্য থমকায়। শুভ্র মুখের এলোমেলো চুলের এক পরিচিত আতঙ্কিত রমণীকে দেখা মাত্র তার কঠোরত্বের ছাপ হালকা হয়ে আসে। কপালে দৃশ্যমান শিরাগুলো মিলিয়ে যায় মুহূর্তেই। অন্তি নীরবতার ভাস পেয়ে চোখ খুলে তাকায়। ডান হাতখানা মুখের ওপর হতে সরিয়ে সে সামনে দাঁড়ানো ব্যক্তির চোখে চোখ রাখে। টর্চের আলোতে একইভাবে তারও কুঁচকানো কপাল মসৃণ হয়ে যায়। নেভি ব্লু টি শার্টের উপরে পরা টেকটিক্যাল ভেস্ট, কালো ট্রাউজারের সাথে বুট পরিহিত মানবটির সব কিছুতে সামরিক ছাপ তাকে বিস্ময় করে তোলে। চেনা এই মুখভাব দেখে অবাক কণ্ঠে বলে, আপনি? সিক্ত চোখের পাতায় আশেপাশে সবাইকে সরে যেতে বলে। টলারের মলিন আলোতে অবস্থায় হয়ে থেকে টর্চ নিভিয়ে ফেলে। মাথার ওপর সদ্য ওঠা চাঁদ তার আলো দিয়ে যথেষ্ট চলার পথ করে দিয়েছে, বাড়তি আলো না হলেও চলবে। ডাকাতি শেষে স্পাই? বিলিভ মি, আমি কোনো স্পাই নই। আপনারা ভুল বুঝছেন আমাকে। এখানে কেন তাহলে? অন্তি ঘর্মাক্ত মুখরেখায় লম্বা করে শ্বাস টেনে নেয়, শুকনো ঠোঁট ভিজিয়ে নিষ্ক্রিয় কণ্ঠে বলে, আমি ফটোগ্রাফি করতে এসেছিলাম। দেয়ার ইজ নাথিং টু ফটোগ্রাফ হেয়ার। সে সূর্যটাকে। অন্তি পশ্চিম দিকে হাতের ইশারায় সূর্যের অস্ত যাওয়া স্থানটাকে বোঝাতেই সিক্ত এক পলক সেদিক ফিরে চায়। কঠিন মস্তিষ্কে সে 1 সেকেন্ডের মাঝে কিছু একটা হিসেব কষে ফেলে। ঘাড় ঘুরিয়ে তাকে অন্তির সম্মুখ হয়ে বলে, আপনার ফোনটা দিন। কেন? ডোন্ট প্যানিক, আপনার ক্যাপচার করা মোমেন্টগুলো দেখব শুধু। হোয়াই শুড আই গিভ ইউ মাই পার্সোনাল? কজ ইটস সো ল্যাঙ্গার এ পার্সোনাল থিংস। অন্তি লোকটার একরোখা কর্তৃত্ব দেখে খানিকটা অবাক হয়। অস্পষ্ট আলোয় আপাদমস্তক নজর বুলিয়ে জিজ্ঞাসা দৃষ্টিতে ধীর কণ্ঠে বলে, নেভি কমান্ডার? সিক্ত হাতে থাকা রিভলভারটি শার্টের পিছনে গুজতে গুজতে সামান্য মাথা নাড়িয়ে ঠোঁট উল্টায়। শান্ত গলায় বলে, মেবি সামথিং লাইক দ্যাট। অন্তির বাঁকানো ভুরুদয় সোজা হয়ে যায় তাৎক্ষণিক প্রত্যুত্তর পেয়ে। তার মানে তার আন্দাজটাই সঠিক। আল্লাহ কার ঘড়ি ডাকাতি করার চিন্তা করেছিল সে? কাকে অবাধে জরিমানা করেছিল? এই লোক তো নির্দ্বিধায় মানুষ মারার হুকুম জারি করে। অনুনয় অনুরোধ পর্যন্ত মন গলাতে পারে না। সাংঘাতিক। দেখুন, যা কিছু হয়েছে তা শুধু আমার চোখের দৃষ্টিতে সীমাবদ্ধ রয়েছে। আমি ফোনে কোনো কিছু রেকর্ড করিনি, আর আমি কাউকে কিছু বলবো না। কাউকে বলার মতো কিছু হয়নি। প্লিজ টাইম ওয়েস্ট করবেন না। আপনার ভাগ্য ভালো, আপনাকে আমি ইন্টারোগেশনের জন্য পাঠাইনি। পাঠালে আপনার বংশের সর্বকনিষ্ঠ সদস্য জানতে পারত আপনি এখানে এই জায়গায় এসেছেন এবং কিছু একটার সাথে ইনভলভ হয়েছেন। সো যেটা বলছি সেটা করুন। অন্তি ঠান্ডা গলায় ধারালো বার্তায় নিরুপায় হয়ে ফোন বের করে। লকটা খুলে বাড়িয়ে দিতে সিক্ত সুদৃঢ় হাতে সেটা নিজ দখলে নিয়ে নেয়। দক্ষ আঙুলগুলো মুহূর্তে গ্যালারিতে প্রবেশ করে ভিডিও ক্লিপটি খুঁজে বের করে। দিস ফুটেজ কন্টেইনস ক্রিটিক্যাল ইনফরমেশন কনসার্নিং ন্যাশনাল সিকিউরিটি অ্যান্ড এ নেসেসারি মিলিটারি অপারেশন। কথা বলার এক ফাঁকে সূর্য অস্ত যাওয়ার মুহূর্তগুলো এর সাথে সাথে আশেপাশে যা কিছু অন্তি ক্যাপচার করেছিল সমস্ত কিছু এক নিমিষে ডিলিট করে দেয় সিক্ত। ভিডিওটির মূল ফাইল এবং রিসাইকেল বিন দুই জায়গা থেকে ডিলিট নিশ্চিত করে ফোনটা ফিরিয়ে দেয় আবারও অন্তির হাতে।
দুজোড়া চোখে আগুনের উল্কাপিণ্ড ঝরছে, আর একটু হলেই যেন মেঘবর্ষণ হয়ে ধুয়ে নিম্নে পতিত হবে। মুখের পেশি শক্ত কাঠের ন্যায় করে অন্তি ফুঁসে ওঠে রাগে। সিক্ত গলায় বলে, আপনি এটা কি করলেন? আমার ক্যাপচার করা এই মোমেন্টগুলোর সাথে কিসের সম্পৃক্ততা ছিল জানেন? এটা আমার জন্য কত প্রয়োজনীয় ছিল। এভাবে আপনি সব ডিলিট করে দিলেন। আপনার ন্যূনতম কার্পণ্যবোধ হচ্ছে না? রিল্যাক্স, কান্না করার মতো কিছু হয়নি। কন্ট্রোল ইয়োর সেলফ। সূর্য কালো অস্ত যাবে, আপনার পরিচয় বলুন। পরিচয় মাই ফুট, কিছু বলবো না আমি আপনাকে। সিক্ত দুহাত প্যান্টের পকেটে ঢুকিয়ে মৃদুভাবে মাথা নাড়িয়ে ঠান্ডা গলায় বলে, ওকে ফাইন, চলুন তাহলে আমাদের ফিমেল অফিসারদের সঙ্গে পরিচয় করিয়ে দিয়ে আপনাকে। তারা এক্সট্রা কেয়ারের মাধ্যমে আপনার পরিচয় উন্মুক্ত করে দিবে। হোয়াই আর ইউ সো ক্রুয়েল? ইউ হ্যাভ নো রাইট টু টেক মি অ্যাওয়ে ফ্রম হেয়ার। ডেফিনেটলি আমার রাইট আছে। আমি চাইলে আপনাকে এই মুহূর্তে কাজটা দিতে পারি, যে কোনো একটা ইস্যু করে। 3-4 কিলোমিটার রাস্তা ব্লক করা হয়েছে, নেটওয়ার্ক সিস্টেম ডাউন করা হয়েছে আপনাদের নিরাপত্তার জন্য, আর সেখানে আপনি নিজেই হাজির হয়েছেন এখানে। শিওরলি দিস ইজ নট এ জোক। অন্তি স্থির হয়ে দাঁড়িয়ে থাকে। শরীর জুড়ে অনবরত কম্পন সৃষ্টি হলেও লোকটার শীতলতা আর পেশাদারিত্বে স্বইচ্ছায় প্রতিবাদ করে না সে। নিরেট গলায় বলে, সুবহানা মেহবুব অন্তি, গ্রাজুয়েটেড ফ্রম ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি, বাসা ঢাকা, বসুন্ধরা ডি ব্লক, বাবা নওশাদ চৌধুরী, আর কিছু? সিক্ত চুপচাপ অন্তির পরিচয় মস্তিষ্কে ঢুকিয়ে নেয়। খানিক সেকেন্ডে নীরবতা ভেঙে শীতল কণ্ঠে বলে, ওকে। জঙ্গল হতে বের হওয়ার পথে দুজন অফিসার আপনার ন্যাশনাল আইডি কার্ড চেক করবে। আপনি সেটা নিশ্চয়তা করবেন। যদি সম্ভব হয় স্টুডেন্ট আইডি কার্ড দেখাবেন। অতি সামান্য মাথা নাড়িয়ে সায় জানায়, ভারী কণ্ঠে বলে, রাস্তায় আটকে থাকা গাড়িগুলো কি চলার নির্দেশনা পেয়েছে? 10 মিনিট পর স্বাভাবিক হবে। ওকে। গহীন জঙ্গল হতে বের হওয়ার জন্য অন্তি ফোনের ফ্ল্যাশ জ্বালিয়ে অগ্রসর হয় সামনের দিকে। উঁচু ঢিবি পেরিয়ে কয়েক কদম যেতেই পেছন হতে পুরুষালী গলায় ভেসে আসে, ডু ইউ নিড হেল্প? একা একা যাওয়াটা উচিত নয়। অন্তি পায়ের গতি রোধ করে। এত কষ্ট করে তোলা ছবিগুলো ডিলিট হওয়ার দুঃখে তার শরীর পুড়ে ছাই হয়ে যাচ্ছে। পারছে না ঠিকঠাকভাবে প্রকাশ করতে, আর এখন ব্যাটা এসেছে দরদ দেখাতে। তোর দরদের আমি নিমকুচি করি। পিছনে ঘুরে সে নিঃশ্বাস আটকে বলে, নো থ্যাঙ্কস, আমার সাহায্যের কোনো দরকার নেই। কোনো নির্দয়বান ব্যক্তির হতে তো আরও নয়। আর হ্যাঁ, ক্ষেত্র বিশেষে আমি ভয় একটু কমই পাই। সো নো নিড টু শো এনি কার্টেসি। চাঁদের ঘোলাটে আলোতে এক কোমল কান্তার চোখ মুখে বিস্তার করছে নিরেট অভিমান। গলা সরব্দি পৌঁছে গিয়েছে তা। শীতল চাহনিতে মেয়েটির পদযাত্রার দিকে তাকিয়ে থেকে ক্ষীণ হাসে সিক্ত। ঠোঁটের ওপর ঠোঁট চেপে চাপা শ্বাস ফেলে সে। ধীর স্বরে উচ্চারণ করে বলে, বিয়ের আসর থেকে পালানো, মিডনাইটে ডাকাতি করা মেয়ের শরীরে ভয় কম থাকাটাই স্বাভাবিক। ফাইরাস আহমেদ সিক্ত, তোমার কপালে তাহলে এই মেয়ের আগমন ঘটতে ঘটতে ডাইভার্ট হয়ে গিয়েছে। সময় রাত 2:35। স্থান নেভাল ফরওয়ার্ড অপারেটিং বেস, কাপ্তাই, রাঙামাটি। উত্তপ্ত দিনের সমাপ্তি ঘটিয়ে রাত হয়ে আছে শান্ত নিঝুম। হুট করে আবহাওয়ার বহল বদলে মধ্যরাতের আকাশ হতে ঝরছে গুড়ি গুড়ি বৃষ্টি। গাড়ির হেডলাইটের তীব্র আলোয় বৃষ্টির ফোঁটাগুলো কেটে কেটে পড়ছে ভূতলে। নীরব নিস্তব্ধ এই রাতে কালো রঙের টয়োটা ল্যান্ড ক্রুজারটি সদর দপ্তরের প্রধান ফটক পেরিয়ে ঠিক পোর্টিকোর সামনে এসে ব্রেক কষে। ড্রাইভিং সিট থেকে দরজা খুলে মাটিতে পদস্থ হয় একজোড়া কালো বুট। 2-3 সেকেন্ড স্থির হয়ে দাঁড়িয়ে অতঃপর দক্ষীয় কায়দায় গাড়ির দরজা বন্ধ করে সরাসরি চলে যায় অভ্যন্তরে। বৃষ্টি তোয়াক্কা না করে লম্বা লম্বা পা ফেলে করিডোরের দিকে এগোয় নিখুঁত পদক্ষেপে। লম্বা দেহি এই মানুষটার দৈহিক অবয়বের প্রতিচ্ছবি রাতের ঘোলাটে আলোতে আরও সুউচ্চ দেখা যায়। পরনে তার নেভি ব্লু টেকটিক্যাল গিয়ার, তার উপরে চাপানো ফর্মাল ইউনিফর্মের জ্যাকেট,
চোখে মুখে ক্লান্তির লেশ চেপে থাকলেও চোয়াল এবং চোখের দৃষ্টির তীক্ষ্ণতা সাধারণ মানুষের অস্বস্তির কারণ হয়ে দাঁড়াতে সক্ষম, যেন চোখে চোখ পড়লেই বিভ্রান্ত করে ফেলবে। নিরাপত্তার গেট পেরিয়ে করিডোরের সম্মুখে প্রান্তে দাঁড়ানো সেন্ট্রি লেফটেন্যান্ট কমান্ডার স্যারের আগমন দেখে নিজেকে প্রস্তুত করে নেয়। কাছাকাছি আসা মুহূর্তে বাট সেলুট দিয়ে শটান দাঁড়িয়ে থাকে সে। সিক্ত নিম্নতলে দৃষ্টি রেখে আলতো করে মাথা নেড়ে করিডোরে প্রবেশ করে। কমব্যাট সেন্টার নামক কনফারেন্স রুম পিনপতন নীরবতায় স্তব্ধ হয়ে আছে। রুমটি সাউন্ড প্রুফ, মাঝখানে বিশাল ওভাল টেবিল, এসি চলছে পূর্ণ দমে, কিন্তু ঘরের আবহাওয়া উত্তপ্ত। হঠাৎ সংঘটিত সংবেদনশীল এই অপারেশনে ঢাকা থেকে উচ্চ পদস্থ কর্মকর্তারা জরুরি ভিত্তিতে এই ফরওয়ার্ড বেসে এসে মিলিত হয়েছেন। টেবিলের ঠিক মাঝখানে বসে আছেন রিয়ার অ্যাডমিরাল আরশাদ চৌধুরী, তার ডান পাশে কমান্ডার নিজামুদ্দিন আর বাম পাশে ক্যাপ্টেন মুত্তালিব আকন্দ। এছাড়াও আছেন ডিজিএফআই এর একজন উচ্চপদস্থ লিয়াজো অফিসার। কাঠের ভারী দরজা ঠেলে ভেতরে প্রবেশ করে সিক্ত। তার বুটের ক্ষীণ শব্দে সবার দৃষ্টি চলে যায় দরজার দিকে। অবসান ঘটে চলমান নীরবতার। সিক্ত টান টান ভঙ্গিতে সুকায়দায় হেঁটে টেবিলের শেষ প্রান্তে গিয়ে নিখুঁত ভঙ্গিমায় সেলুট প্রদান করে। অতঃপর স্পষ্ট কণ্ঠে বলে, লেফটেন্যান্ট কমান্ডার ফাইরাজ আহমেদ সিক্ত, রিপোর্টিং অ্যাজ অর্ডার স্যার। রিয়ার অ্যাডমিরাল আরশাদ চৌধুরী চোখ হতে চশমা খুলে টেবিলের উপর রাখেন, গম্ভীর কণ্ঠস্বরে বলেন, আর্ট ইজ অফিসার, সিট ডাউন। থ্যাংক ইউ স্যার। সিক্ত একই ভঙ্গিমায় অটল থেকে তার সামনে থাকা চেয়ার টেনে বসে পড়ে। হাতে থাকা সিলকৃত নীল রঙের ফাইল এবং একটি হার্ড ড্রাইভ সসম্মানে টেবিলের মধ্যভাগে এগিয়ে দিয়ে ভরাট গলায় বলে, স্যার, পারমিশন টু প্রসিড উইথ দ্য সিচুয়েশন রিপোর্ট, গো অ্যাহেড। অনুমতি পাওয়ার সঙ্গে সঙ্গে সিক্ত ফের উঠে দাঁড়ায়। চেয়ার ছেড়ে 2 কদম পিছিয়ে মেরুদণ্ড সোজা রেখে নিজেকে স্থির করে। প্রজেক্টের রিমোট হাতে নিয়ে পেছনের বিশাল স্ক্রিন চালু করে। সঙ্গে সঙ্গে ভেসে ওঠে নিহত ফরিদুল করিমের ছবি এবং রাঙামাটির কাপ্তাই লেক সংলগ্ন একটি দুর্গম এলাকার ম্যাপ। অপারেশন 0 আওয়ার আনুষ্ঠানিকভাবে সমাপ্ত হয়েছে রাত 10:15। প্রাইমারি টার্গেট ফরিদুল করিম নিউট্রালাইজড। ক্যাপ্টেন মুত্তালিব আকন্দ ভুরুকোসকে প্রশ্ন করে, ইকু পয়েন্ট, ওগুলো কি সিকিউরড? সিক্ত ঠোঁটের কোণে সূক্ষ্ম হাসির রেশ আনে, তীক্ষ্ণ গলায় বলে, ইয়েস স্যার। নেভির জন্য ইম্পোর্টেড হাই ফ্রিকোয়েন্সি এনক্রিপ্টেড কমিউনিকেশন মডিউলগুলোর প্রতিটি ইউনিট রিকভার করা হয়েছে। চালানটি হাত বদল হওয়ার ঠিক 4 মিনিট আগে আমরা ইন্টারসেপ্ট করি। ডিটেলসে বলো। সিক্ত লেজার পয়েন্টার দিয়ে ম্যাপে একটি নির্দিষ্ট পয়েন্ট মার্ক করে সুস্থির গলায় বলে, আমাদের ইন্টেল অনুযায়ী ফরিদুল করিম রাঙামাটির বর্ডার এলাকা দিয়ে স্পিডবোট করে চালানটি ভিনদেশি এজেন্টের হাতে তুলে দিতে চেয়েছিল। জায়গাটা ছিল ডেড জোন, অর্থাৎ সাধারণ নেটওয়ার্কের বাইরে। সে জানতো আমরা তাকে মনিটর করছি, তাই সে ডামি কনভয় ব্যবহার করেছিল মেইন রোডে। কিন্তু স্যার, সিক্ত খানিকটা থামে, অ্যাডমিরাল সাহেবের চোখে চোখ রেখে তীক্ষ্ণ কণ্ঠের রেশ কমিয়ে বলে, উই নিউ হে ওয়াজ গ্রিডি বাট নট স্টুপিড। তাই আমি মেন রোডের টোপটা গিলিনি। আমি আমার টিম নিয়ে আগেই কাপ্তাইয়ের ফিশিং জোনে উপস্থিত ছিলাম। বিকেল 4:45 যখন তার বোট আমাদের রেঞ্জে আসে, তখন আমরা তাকে সারেন্ডার করতে বলি। ডিজিএফআই এর অফিসার স্থির গলায় জিজ্ঞেস করেন, সে ফাইটব্যাক করেছিল? জি স্যার। ফরিদুল করিমের সাথে 3 জন সশস্ত্র মার্সেনারি ছিল। তারা হেভি ফায়ার ওপেন করে। আমার টিমের সেকেন্ড ইন কমান্ড পেটি অফিসার মুবিন সামান্য আহত হন, তবে আমরা পাল্টা জবাবে তাদের বোটের ইঞ্জিন অকেজো করে দেই। ফরিদুল তখন প্যানিকড হয়ে ইকো পয়েন্টের বক্সগুলো পানিতে ফেলে দেওয়ার চেষ্টা করে। দ্যাট ওয়াজ দ্য মোমেন্ট। আই হ্যাড নো চয়েস। ন্যাশনাল সিকিউরিটি অ্যাসেট রক্ষা করা ছিল ফার্স্ট প্রায়োরিটি। স্নাইপার পজিশন থেকে আমি সরাসরি শ্যুট নেই। ক্লিন শট, টার্গেট এলিমিনেটেড অন দ্য স্পট।
তার বডিগার্ডরা এরপর সারেন্ডার করে। কমান্ডার নিজামুদ্দিন সামান্য মাথা নাড়ান। সিক্তর কথা শেষ হওয়ার সঙ্গে সঙ্গে জিজ্ঞেস করেন, আর বায়াররা যারা কিনতে এসেছিল স্যার? ফরিদ নিউট্রালাইজড হওয়ার পর তারা বর্ডার ক্রস করে পালিয়েছে, তবে ফরিদের স্যাটেলাইট ফোনটা আমরা ক্র্যাক করতে পেরেছি। ওখানে তাদের হ্যান্ডেলারের কিছু ভয়েস লগ এবং জিপিএস কোঅর্ডিনেট পাওয়া গেছে, যে আমাদের কাউন্টার ইন্টেলিজেন্টের জন্য গোল্ড মাইন হতে পারে। রিয়ার অ্যাডমিরাল আরশাদ চৌধুরীর মুখে এতক্ষণে আধার কাটে। সামনে দাঁড়ানো লেফটেন্যান্ট কমান্ডার সিক্তের কথা বলার ভঙ্গি, স্মার্টনেস তাকে স্বস্তির নিঃশ্বাস ফেলতে সাহায্য করে। চৌকসি অফিসের প্রতিটা শব্দচয়ন মাপা, অপ্রয়োজনীয় একটা শব্দ সে খরচ করতে নারাজ। পুরো ঘটনাটা শর্টকাটে সামারাইজ করা শেষ হলে তিনি সিলকৃত ফাইলে স্বাক্ষর করেন। সন্তুষ্ট গলায় বলেন, ওয়েল ডান ফাইরাজ, 1.5 ঘন্টার অপারেশনে তুমি যা বাঁচালে তার টাকার অঙ্কে মাপা যাবে না। আর দেশের নিরাপত্তার কথা তো বাদই দিলাম। দিস ইজ এক্সেপশনাল। থ্যাংক ইউ স্যার। তবে ক্রেডিট পুরোটা আমার টিমের। তারা জানতো ব্যর্থ হলে কোর্ট মার্শাল নয়, বরং দেশের সাথে বেইমানি হবে। দ্যাট ড্রাইভ কেপ্ট অ্যাজ গোয়িং। উই আর স্যাটিসফাইড উইথ ইউর রিপোর্টিং। উই হোপ দ্যাট উই উইল ক্যারি আউট ফিউচার টাস্ক ইন দিস ম্যানার, ইনশাল্লাহ স্যার। আজকের অপারেশনের রিপোর্টিং কমপ্লিট হয়। সিক্ত নিজস্ব অবস্থান কার্যক্রম সব বুঝিয়ে দিয়ে বিদায়ে সেলুট দেয়। কনফারেন্স রুম থেকে বেরিয়ে আসে। বাইরে ততক্ষণে জোরালো বৃষ্টি শুরু হয়ে গিয়েছে। ঘড়ির কাঁটা ঢলে পড়েছে মধ্যরাতে শেষ সীমানায়। ভেজে সীমিত ফোকাস লাইটগুলো ভিজে যাওয়ায় প্রসঙ্গকে এই নির্জীব রাতেও প্রাণবন্ত করে তুলেছে প্রাঙ্গণকে। চারপাশের গভীর সবুজ বনানী, পাহাড় আর হ্রদের কোলে থাকা কাপ্তাইয়ের এই মধ্যরাত প্রকৃতির আপন খেলে আঁকা নিখুঁত জলরঙের ছবি হয়ে চোখে ভাসে। সিক্ত অফিসার্স কোয়ার্টার্সের দিকে না গিয়ে হ্রদের কাছাকাছি জেটিএর দিকে হেঁটে যায়। মেন্টাল স্ট্রেস কমানোর জন্য ন্যাচারাল থেরাপি নিতে সে কিছুক্ষণ স্থির হয়ে দাঁড়িয়ে থাকে। সারাদিনের ক্লান্ত দেহ, সেই সাথে মস্তিষ্কে খানিকটা অবসাদ নিতে পেশাদারিত্বের ছাপকে নিষ্ক্রিয় করে ফেলে। ঝাপসা বৃষ্টির মাঝে পাহাড়ের কোলে অন্ধকারে কাপ্তাই হ্রদের বিশাল জলরাশির দিকে তীক্ষ্ণ দৃষ্টির চাহনিকে শিথিল করে তাকিয়ে থাকে গভীর মনোযোগে। কিছুটা সময় নিজেকে দেয়া শেষে পকেট হাতড়ে ফোন বের করে সে। সময়ের দিকে এক নজর চোখ বুলিয়ে কল করে তার অতি নিকটীয় কাউকে। ফোন এলো তাহলে? কিন্তু আমি তো ভীষণ রাগ করেছি। সরি, সময় ছিল না তোমার বাসায় যাওয়ায়। ফোন করারও কি সময় ছিল না? সিক্ত বৃষ্টি ভেজা রেলিংয়ে পিঠ ঠেকিয়ে দাঁড়ায়, শান্ত কণ্ঠে বলে, তোমরা আমার যে কন্ডিশন করেছিলে, দৌড়াতে দৌড়াতে এসেছি, আর একটু লেট হলে সোজা ক্রসফায়ার করে দিত। জীবন হাতে নিয়ে এসেছি বলা চলে। আমরা কি জানতাম এমনটা হবে? মা আর তোমার আননেসেসারি ডিমান্ডে আমি সবসময় ভিকটিম হয়ে, আপু প্লিজ আমাকে এসবে আর জড়াবে না। বিয়ে করবে না বলছো? করব। তাহলে আননেসেসারি ডিমান্ড কিভাবে হলো এটা? সিক্ত ঠোঁটের ওপর ঠোঁট চেপে ধীর কণ্ঠে বলে, আই উইল মেরি দ্য গার্ল অফ মাই চয়েস। সিক্তর কথা শেষ হতে না হতেই ফোনের অপর পাশ হতে আনিশা অস্ফুট স্বরে আওড়ে ওঠে, জোরালো গলায় বলে, তার মানে তোমার পছন্দের কেউ ছিল? এই কারণে সেদিন বিয়ের আসর থেকে নিখোঁজ হয়েছিলে? তুমি আগে বলনি কেন? আল্লাহ, সিক্ত তুমিও শেষ পর্যন্ত অন্তির মতো আমাদের ধোঁকা দিলে। কাম ডাউন আপু। কিসের কাম ডাউন? তুমি জানো সেদিন শপিং মলে আমি অন্তি আর ওর খালামণিকে বড় গলায় বলেছি আমার ভাইয়ের কোনো মেয়ের সাথে কোনো রকম অ্যাফেয়ার্স নেই, একদম স্বচ্ছ পানি, যার ইমেজে ফিমেল টপিকস নিয়ে কোনো ব্যাড ইফেক্ট নেই। উফস, শিখতো কি করলে তুমি এটা? আপু প্লিজ কন্ট্রোল ইয়োর সেলফ। এরকম কিছুই না। তাহলে কীরকম কিছু? নিজে পছন্দ করব মানে এটা ফিউচার টেন্স, সামনে ঘটবে, নট পাস্ট টেন্স, যে ঘটে গিয়েছে। ডিড ইউ আন্ডারস্ট্যান্ড? আনিশা সিক্তর কথা শুনে কয়েক সেকেন্ডের জন্য চুপ হয়ে যায়। উত্তেজিত হয়ে সে যে এক লাইন বেশি বুঝে ফেলেছিল সেটা লাগাম টেনে কণ্ঠ নিচু করে বলে, বুঝতে পেরেছি। এভাবে টেন্স দিয়ে বোঝানোর কিছু নেই, ইংরেজিতে আমি যথেষ্ট স্ট্রং।
সিক্ত হেসে ফেলে, নরম গলা বলে, আশা করছি তোমরা এটা নিয়ে আর আমাকে এক্সট্রা প্যারা দিবে না। দিলাম না নাও, টু বি অনেস্ট তোমাকে আসলেই প্রেশার দিয়ে ফেলেছিলাম। মা আর আমি না করেছিলে শুনিনি, অন্তিকে দেখে কেন জানি আমার বেশ ভালো লেগেছিল। স্বতঃস্ফূর্ত একটা মেয়ে, ভেবেছিলাম মা এর একাকিত্বের সঙ্গী হিসেবে মেয়েটা পারফেক্ট হবে, বাট ব্যাড লাক। এনিওয়ে দেখি এবার তোমার পছন্দ কেমন হয়। অন্তি নামটা উচ্চারণ হতেই সিক্তের চোখে ভেসে ওঠে এক চিলতে সন্ধ্যা নামার মুখে, অভিমান ঘেরা দুটো চোখ, আবসা আধারে এক দুরন্ত রমণীর ডানা ঝাপটানো সুর, যে সুরকে সে করে দিয়েছে ক্ষীয়মান, অবাধ্য উচ্চাটন। নির্ভীকা সেই মেয়ের সঙ্গে তার কাকতালীয়ভাবে বারে বারে সাক্ষাৎ শেষে উন্মোচন হয় আজ পরিচয় পর্ব। অবশেষে এই সেই অস্থির কায়া যে তাকে করেছে বিবাহ হতে বিচ্যুত। সিক্তর সামান্য ঠোঁট প্রসারিত হয় চঞ্চল চুরুইকে হঠাৎ মনে পড়াতে। মেয়েটার দুর্দান্ত কর্মকাণ্ডগুলো সে নিমিষে করে ফেলে হজম, প্রকাশ করে না বড় বোনের কাছে, নীরব স্বরভেদ করে ছোট করে উত্তর দেয়, দেখা যাক। নেহরিস্ত ঠোঁট ফুলিয়েছে তার মামার ওপর, বলেছে তুমি ঢাকা এলে তোমার সাথে মোটেও কথা বলবে না, চকলেটস লেয়ার ক্যান্ডি কিছুতেই কাজে দিবে না। তোমার ঘাড়ে দোষ চাপিয়ে ওকে বুঝাবো। হ্যাঁ, সব দোষ তো শুধু আমার, মামা ভাগ্নি সব একই দলের। যাই হোক, কোয়ার্টারে ফিরবে কখন? সিক্ত হাত ঘড়িতে সময় দেখতে দেখতে সোজা হয়ে দাঁড়ায়। বেশ খানিকক্ষণ সময় পার হয়ে যাওয়াতে ধীর গতিতে সামনে এগোতে এগোতে বলে, যাচ্ছি। তুমি এত রাত অবধি জেগেছিলে? তোমাকে ফোন করেছিলাম 12টার দিকে, ফোন বন্ধ ছিল তখন, এজন্য অপেক্ষা করছিলাম। না কথা বলা পর্যন্ত ঘুম আসতো না টেনশনে। আমাকে ক্লাস 1-এর বাচ্চার মতো ট্রিট করা বন্ধ করো আপু। আমি যে পেশায় আছি সেটার হার্ডশিপগুলো মেনে নাও। বাচ্চার বাবা হওয়ার বয়সেও যদি এরকম করো, আমার আর মান সম্মান থাকবে না। এই ছেলে বয়স কত তোমার? 2 মাস 13 দিন পর 29 হবে মাত্র, এতে এত বাহাদুরি দেখানোর কি আছে? 50 হোক তখন বড় হবা। সিক্ত আনিশার কথা শুনে চাপা শ্বাস ফেলে ডান হাত দিয়ে গাড়ির দরজা খোলে। ড্রাইভিং সিটে বসতে বসতে বলে, এত ভয় করলে নেভিতে দিয়েছিলে কেন? আমি তো বারণ করেছিলাম, বাবাই তো শুনল না। লিসেন আপু, শক্ত হও, এত ভয় নিয়ে চলা উচিত নয়, ভাগ্যে যেটা আছে সেটা হবেই। শক্ত আর কত শক্ত আর কত বেশি হলে তোমার কাছে সেটা শক্ত মনে হবে সিক্ত? মাঝে মাঝে 2-3 দিন হয়ে যায় তোমাকে নেটওয়ার্কের মাঝে পাওয়া যায় না, খবরের পাতে উল্টালেই জলদস্যুদের বিভৎস কারবার, হতাহত। এগুলো দেখলে মন মস্তিষ্ক ঠিক থাকে? এগুলো অ্যাভয়েড করে চলবে। ফোনের ওপাশ হতে আনিশার কপাট রাগীস্বর ভেসে আসে, নির্মেদ গলায় বলে, তুমি এসব বুঝবে না, ফোন রাখো, তাড়াতাড়ি কোয়ার্টারে ফিরে ফ্রেশ হয়ে ঘুমাও, ভোর হয়ে এলো। ওকে, টেক কেয়ার, ইউ টু। এপ্রিলের সকাল, পাহাড়ি বাতাসে রাতে হয়ে যাওয়া বৃষ্টির জমানো শীতলতা লেগে থাকলেও পূর্ব আকাশে মিষ্টি রোদের আঁচড়ে তা কাটতে শুরু করেছে ধীরে ধীরে। আর একটু বেলা পোহালেই ঝকঝকে আলো ফুটবে ধরণীতে। রাঙামাটির কাঁচালং থানার পাহাড়ি অরণ্যের কোল ঘেঁষে অবস্থিত জলছায়া রিসর্ট, যেখানে কাল রাতে এসে পৌঁছেছে একজাক ভ্রমণ প্রিয়াসু সতীর্থরা। বিশালাকৃতির রিসোর্টটার প্রবেশপথ বেগুনি, লাল আর সাদা বাগান বিলাসের সমারোহে ঢাকা। প্রশস্ত বাগানটাকে ঘিরে রেখেছে কাঠবাদামি রঙের বাঁশের বেড়া, অপূর্ব সৌন্দর্যে মোড়ানো তার চারিপাশ। বাগানের মাঝখানে বড় এক কৃষ্ণচূড়া গাছের নিচে ঝুলছে কাঠের দোলনা, আর সেই দোলনায় আলস্য ভঙ্গিতে পা তুলে বসে আছে অন্তি। চোখ দুটো এখনো তার ঘুমে ভারী হয়ে আছে, থেকে থেকে হাই তুলছে গভীর নিঃশ্বাস ছেড়ে। পরনে তার সাদা টি শার্ট, সাথে হালকা ক্রিম রঙের ট্রাউজার। চুলগুলো একটা ক্লিপ দিয়ে কোনো মতে পেঁচিয়ে রাখছে। মুখরেখা বেশ শান্ত, মিষ্টি সকালের রোদ পাহাড়ের চূড়া ডিঙ্গিয়ে এসে পড়েছে তার শুভ্র গালে। নরম কোমল আভা ফুটিয়ে চঞ্চল চুড়িটাকে করে তুলেছে মোহনীয়। মাঝে মাঝে শিরশির করে বয়ে যাওয়া হিমেল হাওয়া দোলনাটিকে আপনা আপনি দুলিয়ে দিতেই উড়তে থাকে এলোমেলো চুল। একটা সূক্ষ্ম নজর বুলালেই চোখে পড়বে হাত পায়ে লাগাতার আঁচল লাগার বেহাল দশা।
লম্বা দাগ হয়ে কেটে কেটে লাল হয়ে আছে। দুদিন আগে অ্যাক্সিডেন্টের ক্ষতের সঙ্গে নতুন করে যুক্ত হয়েছে তার কাল রাতে জঙ্গলে ঘটা সেই দুর্ঘটনার আঁচড়। দোলনা হতে বেশ খানিকটা দূরত্বে দাঁড়িয়ে জাভিদ স্যারের সাথে আলাপন শেষ করে সাইকি। নম্র হাসি হেসে তাকে বিদায় দিয়ে এগিয়ে আসে অন্তির পানে। হালকা সবুজ রঙের সালোয়ার কামিজ পরিহিতা রমণীকে দেখে মনে হয় সদ্য কৌশল পেরানো লতিকা। বয়সের ছাপের যৎকিঞ্চিত ছায়াও তার মাঝে প্রভাব খাটেনি। গরনে বরণে পাতলা হয় অন্তি, আর তাকে একসাথে দেখলে মনে হয় দুবোন। খালামণির আগমন দেখে চতুর্থবারের মতো হাই তুলতে তুলতে একটু নড়েচড়ে বসে অন্তি। বসার জন্য পর্যাপ্ত জায়গা করে দিতেই শিশির মাখা ঘাস পেরিয়ে সাইকে এসে বসে পাশে। ওনার আঁচলখানা ঠিক করতে করতে বলে, একটু ম্যানার শেখার চেষ্টা কর, কার দিকে এক দৃষ্টিতে এভাবে তাকিয়ে থাকাটা খারাপ দেখায়। কোথায় তাকিয়েছি? জাভিদ স্যারের সঙ্গে আমি যতক্ষণ কথা বলেছি আপনি সম্পূর্ণ দৃষ্টিতে তাকিয়েছিলাম কিন্তু ভাবছিলাম অন্য কিছু। স্যার আমাকে পিঞ্চ করে বলেছিল তোমার ভাগ্নি হাতে কিছু একটা সন্দেহ করছে আমাদেরকে নিয়ে। দেখো দৃষ্টি সরছেই না, হাসছিল। অন্তি কিঞ্চিত কপাল ভাঁজ করে পা নামিয়ে বসে। সাইকির কোলের ওপর মাথা রেখে জোরালো গলায় বলে, উনি কি তোমাকে পছন্দ করে খালামণি? জানি না, আমার সন্দেহ হচ্ছে। শুরু থেকেই তোমার প্রতি এক্সট্রা কনসার্ন ওনার রয়েছে। তুমি কি সেটা বুঝতে পারছো না? না বোঝার মতো বয়সে আমি নেই। ওনার ভাবসাব দেখে আমারও সন্দেহ হয় কিছুটা, কিন্তু আমার ভীষণ আনকমফোর্টেবল লাগে। কেন? আমি আর ভালোবাসার মিথ্যা চাদরে নিজেকে জড়াতে চাই না। এসব এখন আমার কাছে চাইল্ডিশ ব্যাপার স্যাপার লাগে, জাস্ট মোহ। অন্তি খানিকটা মাথা তুলে ঘাড় উঁচিয়ে তাকায়, সরু চোখে তাকিয়ে বলে, 10 বছরের ভালোবাসাটাকে এখনো তুমি ভুলতে পারোনি, তাই না? সাইকি মৃদু হেসে অন্তির কপালের চুলগুলো আলতো হাতে সরিয়ে দেয়, নরম গলায় বলে, মুভ অন করে ফেললেও 10 বছরের ভালোবাসা ভুলতে হয়তো 10 বছরই লাগবে। মিথ্যা কথা, আমি জানি সারা জীবনও ভুলবে না তুমি। নাইবা ভুললাম ক্ষতি কি? জীবন তো আর আমার থেমে নেই কার জন্য, বেঁচে আছি তো নিজের মতো করে। তাহলে নতুনভাবে পথ চলা শুরু করছো না কেন? ওনাকে তো ভালোই মনে হচ্ছে। বিশ্বাস শব্দটা মুছে গিয়েছে একদম অন্তর থেকে। এসবে আর জড়াতে চাই না। সো স্যাড। সাইকি চোখ নামিয়ে অন্তির মুখ বরাবর দৃষ্টি বুলায়, চিকন গলায় বলে, তোর কি ভাবনা? তুইও তো ধোকা খেয়ে বোকা বনে গিয়েছিস, দেবদাসী হয়ে আছিস। ধুর, ওই ফটকবাজের জন্য আমি দেবদাসী হব কেন? দুদিন ধরে ধোকা খাওয়ার কষ্টের বুলি আওড়ালি কেন তাহলে? অল্প দিনের প্রেমের জন্য 2 দিন কষ্টের বুলি আওড়েছি, এখন কি আওড়াচ্ছি বলো? সব ফিটফাট এখন। হারামিটাকে সামনে পেলে চামড়া তুলব। গুন্ডাগিরি কমবে না তোর, তাই না? একটু নম্র ভদ্র হয়ে চললে কি হয়? সবখানে ঝামেলা পাকাস। অন্তি নিজের মর্জি মতো চলে, ভদ্রতদ্র ওসব ভালো মেয়েদের গুণ আমার দ্বারা হবে না। সাইকি অন্তির মাথা কোল হতে তুলে দিয়ে দোলনা হতে উঠে দাঁড়ায়। হাত বাড়িয়ে ছন্নছাড়া রমণীর মুখ জুড়ে লেপটানো চুলগুলো কানের পিঠে গুজে দিতে দিতে বলে, আই উইশ তোর জীবনে এমন একজন কঠিন পুরুষ আসুক যে তোকে লাগামহীন অন্তি থেকে একদম ভদ্র অন্তিতে পরিণত করে দিবে। ভয়ে মুখ খুলতে পারবি না। এসব অলক্ষণে কথা বলবে না খালামণি, ভয় লাগে। আমি সিদ্ধান্ত নিয়েছি তোমার পথেই হাঁটবো। বিয়ে শাদী টাটা বাই বাই। পুরুষ মানুষে আমারও বিশ্বাস নেই। সব পুরুষ এক হয় না। তোর জীবনে স্বয়ং সম্পূর্ণ একজন মানুষ আসুক, মা খালাদের মতো কষ্ট তোকে স্পর্শ না করুক। কিছু কষ্ট স্থায়ী হয়ে মানুষের জীবনে প্রবেশ করে খালামণি। শরীরের রন্ধ্রে রন্ধ্রে যার অস্তিত্ব জুড়ে থাকে, মুক্তি পাওয়া বড্ড কঠিন। তবু হৃদয় ক্ষত হওয়ার মতো কষ্ট না হোক। অন্তি স্মিত হেসে উঠে দাঁড়ায়। সাইকির আঙ্গুলের ভাঁজে আঙ্গুল ডুবিয়ে স্বতঃস্ফূর্ত কণ্ঠে বলে, ভাগ্য আমার কাছে আসলে অসহায় হয়ে পড়ে। ছোট্ট একটা কথা মুহূর্তে হৃদয় কাঁপিয়ে তোলে সাইকির। স্থির লোচনে ঘাড় ঘুরিয়ে তাকায় সে অন্তির দিকে। মাত্র বলা কথাটা তার মস্তিষ্কে বিগলিত করে তোলে। নীরব গলা ভেদ করে বলে, দুঃখ চিনতে শিখেছিস? হয়তো তোকে দুঃখে মানায় না, সেজন্য তো দুঃখের কাছে যাই না। এত বড় কথাটা বললি কেন তাহলে?
অন্তি সাইকির বিচলিত নয়নজোড়ার দিকে তাকিয়ে থেকে শব্দ করে হেসে ওঠে। আঙুল হতে হাত ছাড়িয়ে কাঁধে হাত রেখে প্রফুল্ল গলায় বলে, সিরিয়াস হচ্ছ কেন খালামণি? মজা করছিলাম তো। তোর মনে হয় আমি এইসব বিরহ বার্তা নিয়ে পড়ে থাকবো? সত্যি সময় আমার কোথায়? যে সময়টা আমি দুঃখ বুনন করে মালা গাঁথব, সে সময়টাতে সবুজ বনে ডানা মেলে উঠতে পারবো। সো এসবে কোনো প্যারা নেই। ডলুছড়ি বিকেল 6:30। সূর্য যেন বিদায় নেওয়ার আগে তার শেষ শক্তি দিয়ে গোটা আকাশকে রঙে ভরিয়ে দিয়েছে। মেঘের ফাটল দিয়ে আসা আলোক রশ্মিগুলো আকাশের সীমানা ভেদ করে জমিনে এসে ঠেকেছে। কাপ্তাই লেকের জল সেই লালিমায় ঝলমল করছে। শান্ত স্নিগ্ধ এক মুহূর্ত। পাহাড়ের বাঁকে ছুটে চলেছে গাড়ি। দুর্গম এই রাস্তায় গাড়ির গতি স্বাভাবিকের চেয়ে বেশি থাকায় সহজেই বোঝা যাচ্ছে যিনি ড্রাইভিং করছে তিনি বেশ দক্ষ এক্ষেত্রে। হয়তো পরিচিত রাস্তা তার। সুদৃঢ় হাত চেপে আছে স্টিয়ারিংয়ে। গ্লাস ভেদ করে আলো এসে প্রতিফলিত হচ্ছে সিলভার গাড়িটার ডায়ালে। চোখে এঁটে থাকা সানগ্লাস গলে সিক্তর হঠাৎ দৃষ্টি যায় পশ্চিম দিগন্তে। কিছু একটা ভেবে চলন্ত গাড়ি হঠাৎ ব্রেক কষে সে। সামনে পেছনে সূক্ষ্ম নজর বুলিয়ে মূল সড়কের পাশে গাড়ি থামিয়ে নেমে পড়ে মুহূর্তেই। পরনে স্কাই ব্লু শার্ট, সুঠাম দেহপৃষ্ঠ হতে ভাঁজ ছাড়িয়ে দাঁড়িয়ে পড়ে পাহাড়ি চূড়া হতে নেমে আসা রোদের শেষ আভায়। সূর্যাস্তের অপরূপ দৃশ্য, আকাশ জুড়ে রঙের অফুরন্ত খেলা। দূরের পাহাড়গুলো নীলচে কালোতে ধীরে ধীরে ছেয়ে যাচ্ছে সিক্ত মন্থর গতিতে। চোখ থেকে সানগ্লাস খোলে, প্রখর চোখ জোড়া স্থির হয় সূর্যাস্তের রক্তিম লগ্নে। বাম হাত বাড়িয়ে পকেট হতে ফোনটা বের করে পারফেক্ট কম্পোজিশনে কয়েকটা ছবি তুলে নেয়। অতঃপর গাড়ির ডোরে হেলান দিয়ে দাঁড়িয়ে ফোনের সিম পরিবর্তন করে। 29 মার্চ সন্ধ্যা 6:47 আসা নম্বর খুঁজে বের করে। হোয়াটসঅ্যাপে অর্ধ পরিচিতা রমণীকে সদ্য তোলা ছবি পাঠিয়ে লিখে, পৃথিবী নামক গৃহে আজকে সূর্য উঠেছিল, সেটারই অস্ত যাওয়ার মুহূর্তটা আপনাকে পাঠালাম। সোহব নেপচুন গ্রহ থেকে এই ছবিগুলো দেখে কালকের কষ্ট ভুলবেন। অপ্রত্যাশিত ব্যক্তি হতে অনাকাঙ্ক্ষিত বার্তা, সেই সাথে একাধিক ছবি দেখে চমকায় অন্তি। ড্যাব ড্যাব চোখে তাকিয়ে থাকে এক দৃষ্টিতে। সে কি চোখে ভ্রম দেখছে নাকি ভাবনায় ভুল করছে? নেভির সাদা ইউনিফর্ম পরিহিত এক মানব জাহাজে নীল জলরাশির প্রান্তরে দাঁড়িয়ে আছে। মুখ তার সামনের দিকে ঘুরানো। তবে প্রোফাইলে এইটুকু ছবি দেখে অন্তি বুঝে যে ব্যক্তিটাকে নেটওয়ার্কের খানিকটা সমস্যা থাকায় সে বিছানা ছেড়ে তৎক্ষণাৎ উঠে বাইরের ব্যালকনিতে চলে যায়। পালকের সাথে কথা ছেড়ে সে নিখুঁত চোখে ছবিগুলো দেখতে থাকে। 6টা ছবি সূর্য অস্ত যাওয়ার পূর্ব মুহূর্তে করা লাগছে ক্যামেরাবন্দি। অপূর্ব লাগছে দেখতে। মুগ্ধ চোখে তাকিয়ে থাকে সে। ঠোঁটের কোণে নির্জীব হাসি ছেয়ে যায়। কালকে তার তোলা ছবিগুলোতে কিছুটা অস্পষ্টভাবে এসেছিল অধিক অন্ধকার হওয়াতে, কিন্তু আজকে একদম পারফেক্ট এসেছে, ঠিক সে যেমনটা চেয়েছিল। লোকটা সুনিপুণ হাতের প্রশংসা মনে মনে করলেও অভিমানের তেজ অন্তির কমে না। কিভাবে তার নাম্বার পেল সেটাও অধিক উত্তেজনায় মাথায় আসে না। পাল্টা প্রত্যুত্তর দিতে সে দ্রুত হাতে লেখে, এক্সকিউজ মি, আমি পৃথিবীতেই থাকি। ভাববেন না খুব মহৎ কাজ করে ফেলেছেন ছবিগুলো ফেরত পাঠিয়ে। আপনার নির্দয়তার বিপরীতে এটা আমার পাওনা ছিল। ভুল করলে নির্দয়তা দেখানোটা খারাপ কিছু নয়। আপনি হয়তো একটু বেশি নির্দয়, হয়তো মানুষ খুন করার মতো ভয়ঙ্কর কাজ করেন আপনি কিভাবে? সিক্ত ঠোঁট চেপে ক্ষীণ হাসে পাল্টা জবাব দিতে লেখে, আপনি দেখেছেন? নিজ চোখে দেখেছি। আপনার নির্দেশে শ্যুট করা হয়েছে। লোকটাকে এত অনুনয় আকুতিত আপনার মায়া হয়নি? ওয়েল, তাহলে ডাকাতি করাটা কি নির্দয়তার মধ্যে পড়ে না? আমার ঘড়িটা যেভাবে আত্মসাৎ করতে চেয়েছিলেন, আমার ফেস দেখে কি আপনার মায়া হয়নি? অন্তি সদ্য আসা মেসেজটা দেখে খানিকটা কেসে ওঠে।
এলোমেলো দৃষ্টিতে শুকনো ঢোক চেপে খানিকটা সেকেন্ড ব্যয় করে। এভাবে ডিরেক্ট অ্যাটাক সে খানিকটা বিভ্রান্ত হয়ে পড়ে। লোকটা বেশ চতুর, কিছু একটা ভাবনা চিন্তা করে অতঃপর প্রত্যুত্তরে লেখে, আপনি রিচ ফ্যামিলির মানুষ, জন্য মায়া হয়নি, কারণ ঘড়িটা খুঁয়ে গেলেও আবার কিনতে পারবেন। কিন্তু কাউকে মেরে ফেলার পর তার জীবন তো আর ফিরিয়ে নিয়ে আসা সম্ভব না, তাই না? আই থিঙ্ক আই রিয়েলি ডিড সামথিং রং। কালকে ওনার জায়গায় আপনাকে ক্লিন শুট করলে ভালো হতো। সেক্ষেত্রে অবশ্যই তার কর্মকাণ্ডের সকল দায়ভার আপনার উপর চাপিয়ে দিয়ে করতাম। এতে তার জীবনটাও বাঁচত, দেশে একটা ডাকাতের সংখ্যাও কমতো। আমাকে ধরা অত সহজ নয়। নেভি কমান্ডার হয়ে ভাববেন না আমরা সিভিলিয়ানরা উইক। মহিলা গ্যাংস্টারদের সাহস একটু বেশি থাকে। এনিওয়ে, ছবিগুলো ঠিকঠাক আছে। কালকের কষ্টের পরিমাণ কি কমেছে? অন্তি সোফার উপর বসে টি টেবিলে পা ছড়িয়ে দিয়ে 6টা ছবি সুন্দর মতো সেভ করে নেয়। মনে মনে প্ল্যানিং করে ফেলে এর মধ্যে হতে কোন 2টা সে আঁকবে। সব ঠিকঠাক করে জবাব দিতে তৎপর হয়। কিবোর্ডে আঙ্গুল চালিয়ে লেখে, খুবই বাজে হয়েছে ছবিগুলো। দেখে আমার কষ্টের পরিসীমা আরও বেড়ে গিয়েছে, কান্না পাচ্ছে। জাহাজের নাবিকেরা কখনো ভালো ফটোগ্রাফার হতে পারে না, এটা তাদের বোঝা উচিত। ডলফিন মাছের মতো সমুদ্রে ভাসা যাদের কাজ, তারা সূর্যাস্তের মর্ম কি বুঝবে? ফোন বের করে ক্যামেরায় ফোকাস করলেই হলো না, স্কিল থাকতে হয়। আপনার ছবি তোলার কোয়ালিটি ভীষণ লো, তবে একটু চেষ্টা করেছেন, এই জন্য আউট অফ 10-এর মধ্যে 0 দিলাম, মাইনাস দিলাম না, নিন। হাজার হোক, আপনার মতো আর নির্দয় ব্যক্তি আমি নই। ভ্রমণের দ্বিতীয় দিন চলছে আজ। ঘড়ির কাঁটায় বেজে চলেছে সকাল 10টা। রাঙামাটির পাহাড়ি জনপদে আবছায়া রোদ মৃদম্লান হয়ে আছে, কড়া হয়ে ওঠেনি এখনো চরাচরে। সকালের নাস্তা সেরে সবার অগোচরে টুপ করে বেরিয়ে পড়েছে রমণী। সঙ্গদলে বের হয়ে ঘুরতে যাওয়া তার পোষায় না। এক জায়গায় বের হতেই বেলা 12টা বাজিয়ে ছাড়বে। বাচ্চা কাচ্চা কান্নাকাটি হইচই নিয়ে কি প্রকৃতি উপভোগ করা যায় নাকি? প্রকৃতিকে ভালোবাসতে হয় নীরবে নির্জনে, যেন আত্মা পর্যন্ত পরিশুদ্ধ হতে পারে। অন্তি যেখানে এসে দাঁড়িয়েছে সেটা পর্যটকদের কোলাহল থেকে বেশ দূরে, একেবারে লোকালয়ের শেষ প্রান্তে। স্বর্ণমতী এই মেয়ে আজকে বেশ টিপটাপ হয়ে বেরিয়েছে। পরনে তার অলিভ গ্রিন রঙের ফুল স্লিভ পেপলাম টপ করে লাইট ব্লু জিন্স, পায়ে আটোসাটো করে বেঁধেছে হোয়াইট পিঙ্ক কম্বিনেশনের লো টপ শুজ। অন্যান্য দিনগুলোতে পুরোটা উন্মুক্ত রেখে হাওয়ায় উড়লেও আজ একটা সুন্দর ফ্লাওয়ার ব্যান্ডস দ্বারা মধ্যপ্রান্ত আটকিয়ে ছেড়ে দিয়েছে। মুখরেখায় সানস্ক্রিন ব্যতীত সেরকম কোনো প্রসাধনীর ছোঁয়া নেই। পূর্বকোণ হতে আসা রোদে কানে থাকা একেবারে ছোট্ট নীল পাথরটা চিকচিক করছে। সব মিলিয়ে অগোছালো কান্তাকে দেখতে স্নিগ্ধ প্রেয়সী লাগছে বেশ। সামনে বিশাল এক সবুজ উপত্যকা, ঘন বন পেরিয়ে বিস্তীর্ণ ঘাসের মেলা, যেখানে নরম বাতাসে দোল লেগে সবুজ ঢেউ এসে খেলে যাচ্ছে অবিরত। বনের গাছগুলোর ফাঁক গলে রোদ এসে পড়ছে ঘাসের বুকে, তৈরি করছে আলো ছায়ার এক মায়াবী লুকোচুরি খেলা। অন্তি মুগ্ধ চোখে দেখে যায় প্রকৃতির এই অকৃপণ দান। ধীর পায়ে হাঁটতে হাঁটতে এসে দাঁড়ায় সে বড় এক ছাতিম গাছের নিচে। ছায়াঘন স্থানটা বেশ মনোরম। কাঁধে থাকা ব্যাগটা ছাড়িয়ে আলতো করে দুর্বা ঘাসের বুকে শুয়ে পড়ে সে। পরনের জামাটার সঙ্গে ঘাসের রং মিলেমিশে একাকার হয়ে যায়। দুহাত পেটের উপর ভাঁজ করে রেখে দৃষ্টি রাখে নীল আকাশের দিকে। গাছের পাতার ফাঁক দিয়ে দেখা যাচ্ছে টুকরো টুকরো সাদা মেঘের ভেলা, যারা কিনা অলস ভঙ্গিতে ভেসে বেড়াচ্ছে আপন খেয়াল খুশিতে। বাতাসে শো শো শব্দের সাথে মিশেছে পাহাড়ের গা বেয়ে নেমে আসা নাম না জানা কোনো ঝর্ণার কুলো ধ্বনি। অন্তি সেটার অস্তিত্ব অনুভব করে, গভীর শ্বাস টেনে নেয়। বাতাসে বুনো ফুলের মিষ্টি আর ভেজা মাটির সোঁদা গন্ধে নিজেকে বিলীন করে ঠোঁট নাড়িয়ে বলে, হে লাইফ, ইউ আর সো স্ট্রেঞ্জ। তুমি একে দোলনার মতো দুলিয়ে চলেছ, আমাকে হারাতে উদ্গ্রীব হয়ে পড়েছ। আমার দুর্বল সত্তাগুলোকে
টেনে হিঁচড়ে বারবার বের করতে চাইছো। কেন এরকম করছো? আমি তো বাঁচতে চাই একটু। আমি একা বলে কি এরকম দ্বিমুখিতা? বাট ইউ নো হোয়াট, অন্তিকে তুমি ক্ষত করতে পারবে না, হারাতে পারবে না। কারণ অন্তি একা চলতে শিখে গিয়েছে। কষ্ট হচ্ছে, কিসের কষ্ট? অন্তির জীবনে কোনো কষ্ট নেই। চোখ ছলছল রোদের তাপে। আফসোস, পুরো জীবনটাই আফসোস, কিন্তু এই আফসোসটাকে আমি উপভোগ করতে চাই। মেরামত করে কতদিন চলতে পারবে? আমাকে সবুজের প্রান্তরে নিয়ে এসো, সব ব্যথা ভুলে যাব। তুমি এত স্বতঃস্ফূর্ত কিভাবে? পাহাড়ের পুরো গায়ে ছোট ছোট অজস্র গর্তের ন্যায় ক্ষত, তাই বলে কি পাহাড় মাথা নোয়ায়? বলছো তাহলে এই ক্ষত নিয়েই বেঁচে থাকতে চাও? আমি আমাকে খুব বেশি ভালোবাসি, নিজের প্রতি অনেক মায়া। কারো থেকে ভালোবাসা আশা করো না? করি তো, কিন্তু পাই কোথায়? ভাগ্য তো কেড়ে নেয়। তোমাকে দেখে আমার একটা কথা বলতে ইচ্ছে করছে, জানো? বলে ফেলো। প্রতিটি হাসি খুশি এবং স্বাধীন নারীর ভিতরে একটা মেয়ে বাস করে, যে নীরবে কাঁদে এবং নিজেকে শেখায় কিভাবে কারো ওপর নির্ভর না করে একা বাঁচতে হয়। তুমি প্রতিনিয়ত নিজেকে এভাবেই শিখতে চলেছ, অস্বীকার করছি না। অন্তি চোখ বন্ধ করে নেয়। নিজের সত্তার সঙ্গে কথা বলা শেষ করতেই কার্নিশ বেয়ে এক ফোঁটা মুক্তদানা গড়িয়ে পড়ে। তৎক্ষণাৎ মুছে ফেলে সে। ঠোঁটের কোণে সূর্যের মতো ঝকঝকে কমলা রঙের হাসি ফুটিয়ে নিজের ব্যথা উপশম করে বলে, কিপ স্মাইলিং গার্ল, ডোন্ট ওয়ারি, বি ইউনিক, বি মেমোরেবল, বি প্রাউড, অ্যান্ড ওয়ান থিং অলওয়েজ রিমেম্বার, হার কি সিকো নেহি মিলতা, ইহা প্যার জিন্দিগি মে হ্যায়। প্রকৃতির অমোঘ রূপ সুধা পান করতে করতে নিজেকে ক্ষান্ত করে অন্তি। জীবনের সব ক্লান্তি এক নিমিষে ধুয়ে মুছে ফেলে। গুনগুন করে গাইতে থাকে, হেঁটে গেছি আমি আয়ুরেখা ধরে, সারা দিতে এত দেরি হয়ে গেল বলে, জন্ম মৃত্যু ভেঙে। ভোরবেলা তুমি আলো হয়ে ফোটো, আমি জেগে আছি এসো, প্রতি চুম্বনে স্থিরতা। কখনো নাগরদোলা উল্টে পাল্টে সবই আমাদের ছিঁড়ে খেলো জোনাকি। আমারও সময়ও ডালে ফুরিয়ে এসেছে পাতা, এত প্রেম কাছে এসে এলো না, যদি কোনোদিন তুমি দুহাত দিয়ে ঝিনুক কোড়াও। নেই, আমি সে অল্প ভাঙা গল্পগুলোর কার সাথে বলো শব্দ ছুঁড়ে ফিরবো বাড়ি মাঝরাতে। আমি তোমার কথা বলবো কাকে? ধীর কণ্ঠের সুরের মূর্ছনা পাহাড়ে মিশে যায়। অন্তি থেমে যেতে কলি ফুরোতেই হঠাৎ জঙ্গলের ভেতর থেকে শুকনো পাতা মরমরের শব্দে তন্দ্রাচ্ছন্ন ভাব কেটে গিয়ে সে ধরফর করে উঠে বসে। শব্দের উৎসের দিকে তাকা দিয়ে দেখতে পায় একটা মেয়ে আর একটা ছোট ছেলেকে। মেয়েটার গড়নের অনুমান হয়তো 6 কিংবা 7-এ পড়বে। ছেলেটা 2-3-তে হয়তো। পিঠে দুজনেরই বাঁশের ঝুড়ি তৈরি, আর হাতে কিছু শুকনো লাকড়ি। পরনে মলিন পোশাক হলেও চোখে মুখে এক ধরনের অদ্ভুত সরলতা। গায়ের তামাটে বর্ণটাকে মনে হচ্ছে যেন কাজলের কালি, কি মায়াময়। অন্তি মুখের হাসি বিস্তার করে স্বতঃস্ফূর্ত কণ্ঠে বলে, তোমরা কাঠকুড়াতে এসেছ? জঙ্গলে ঘেরা উঁচু ঢিবির উপরে আচানক একাকী একটা মেয়েকে বসে থাকতে দেখে বাচ্চা দুটো বেশ অবাক হয়, কেননা এরকম কোনো মেয়ে মানুষকে তারা এর আগে কখনো দেখেনি। এমন পাথরের মাঝে এভাবে কেউ শুয়ে বসে থাকতে পারে? অন্তি বাচ্চা দুটোর আড়ষ্ট ভাব দেখে হাত ঝেড়ে উঠে দাঁড়ায়। প্রফুল্ল গলায় বলে, ভয় পেও না, আমি তোমাদেরই মতো মানুষ, শুধু পার্থক্য এক জায়গাতেই, সেটা হচ্ছে চুল। পুচকো বাবুর চুল একদম ছোট, তার চেয়ে একটু বড় আমার, আর সবচেয়ে বড় হচ্ছে তোমার। অন্তির মজার ছলে কথা বলা দেখে আলতো হাসে বাচ্চা দুটো। জড়সড় ভাব কাটিয়ে লাজুক হেসে মেয়েটাকে বলে, কাঠ কুড়াইতে আইছি। বাহ, নাম কি তোমার? কুসুম, নাইস নেম। তোমার ভাই? হয় পলু নামর, কথা কইতে পারে না। গোল গোল মুখের বাচ্চাটাকে দেখে অন্তির ভীষণ মায়া হয়। কথা বলতে না পারার কষ্টটা তার মাঝে এসে প্রতিফলন ঘটে। ধীর পদস্থে এগিয়ে যায় সে বাচ্চাটার কাছে। হাঁটু ভেঙে বসে হাত হতে লাকড়িগুলো নামিয়ে নিজের কাছে টেনে নেয়। ততক্ষণে কুসুম কাঁধ হতে ঝুড়ি নামিয়ে
শুকনো লাকড়ি কুড়াতে ব্যস্ত হয়ে ওঠে। স্কুলে যাও তুমি? পলু ছোট করে মুখ করে দুদিকে মাথা নাড়িয়ে না জানায়। কিছুটা দূর হতে কুসুম জোর গলায় বলে, মাস্টার গাইল পাড়ে আপা, কয় যে কথা কইতে পারে না তার আবার পড়া কিসে? পড়া ধরলে কি কইতে পারবো? অন্তির কপালে ভাঁজ পড়ে আসা অদ্ভুত কথা শুনে অবাক কণ্ঠে উগরে বলে, এটা কেমন কথা? পড়া নাই বলতে পারে কিন্তু লিখতে তো পারবে। মাস্টারে কয়, সবসময় কি লেখান যায়? ধমক পারে পলু ভয় পাইয়া, সেজন্য যাইতে চায় না, আমার সাথে লাকড়ি কুড়ায়। তুমি স্কুলে যাও না? কুসুম জঙ্গলের মধ্যে হতে শুকনো একখানা ডাল টেনে বের করতে করতে মলিন হাসে, নীরস গলা বলে, ভাত জোটে না পেটে আপা, বিদ্যা দিয়ে কি করমু? তার সে লাকড়ি কুড়াইয়া বেচলে 2 পয়সা পাওয়া যাইব। বাবা মা নেই তোমার? আছে। তোমার বাবা কি করে? আব্বা মাটি কাটে, তা মহাজন টাকা দেবার চায় না। তোমাদের খুব কষ্ট হয় চলতে, তাই না? হয়তো, কিন্তু আব্বা আমাকে মেলা ভালোবাসে। টাকা না থাকলেও হাট থেকে বাড়ি ফেরনের সময় সদাই কিনে আনে। তোর মায়ের জন্য আনে না? হ্যাঁ আনে তো। আমার আব্বা আমার মায়েরও মেলা ভালোবাসে। সবাই কয় মারে মাঠে কাম করতে, কিন্তু আব্বা রাজি হয় না। আব্বা কয় আমি কষ্ট কর্মু, তোমারে কোনো কষ্ট করবার দিমু না। তুমি ঘরের মানুষ, ঘরেই থাকো, আল্লাহ যা রেজেকে থইব আমি সালপল নিয়ে খামো। অন্তির চোখের পথে স্থির হয়ে যায়। কুসুমের চিকন গলায় উচ্চারণ করা প্রতিটা শব্দ তার বুকের ভিতর কঠিনভাবে আঘাত করে, বরফের ন্যায় জমিয়ে তোলে মুহূর্তেই। প্রতি পদে পদে অবাক হয় এক ভিন্ন চিত্রের জীবনযাত্রা দেখে। মধুর কষ্ট বলতে কিছু একটা শুনেছিল হয়তো সে, যেখানে কষ্টগুলো উপভোগ্য হয়, ক্ষত করে না, রক্তাক্ত করে না, আহত হয় না মানুষ। আজ যে সে চোখের সামনে দেখছে মধুর কষ্টে আক্রান্ত জীবন্ত 2 চরিত্রকে, যাদের অভাব আছে, দৈন্যতা আছে, কিন্তু ভালোবাসার কাছে সেগুলো হয়ে উঠেছে ম্লান। আপা! জোরালো ডাকের গলায় অন্তির ধ্যান ভাঙে। নিজের ভাবনাগুলোকে সরিয়ে সে বাস্তবে ফিরে আসে। কুসুম ঘাসের ওপর বসে থেকে আগ্রহী চোখে তাকে জিজ্ঞেস করে, আপনার ডর করে না একা একা এমন পাত্তারে আইছেন যে? আমার ভয় লাগে না খুব একটা। আপনি তাহলে অনেক সাহসী। অন্তি ঠোঁট চেপে হেসে মাথা নাড়ায়। ব্যাগ হতে কিছু চকলেটস বের করে পলু আর কুসুমকে ভাগ করে দিতে দিতে বলে, আসি কিছুটা। সব আমাকেও দিতেছেন কেন? আপনিও রাখেন, আমি সবসময় খাই, তোমরাও খাও। তুমি কি জানো তোমার চোখ দুটো অনেক বেশি সুন্দর? কুসুম দাঁত দিয়ে চকলেটের প্যাকেট ছিঁড়তে ছিঁড়তে বলে, জানি না, এসব যাই না কি করবো। আমি আজকে বললাম এখান থেকে জেনে রাখবে, এখন থেকে। আর আপনি যে পুরোটাই সুন্দর, এইটাও চাই না রাখেন। অন্তি ফিক করে হেসে ওঠে। ঘাসের ওপর পলুকে নিয়ে বসে শুরু করে নানা গল্পগুজব। বাড়ির ঠিকানা, পাহাড়ি জীবন, দৈনন্দিন জীবনধারা নিয়ে মত্ত হয়ে ওঠে আলাপচারিতায়। একটা আবদার করি? আবদারের কথা শুনে কুসুম চোখ তুলে তাকা অন্তির দিকে, মুখরেখা হয়ে যায় ফ্যাকাশে। নির্জীব গলা বলে, কি আবদার আপা? আমি কি তোমাদের সাথে কয়েকটা ছবি তুলতে পারি? নিঃসংকোচে আবদার উৎক্ষেপিত হতেই কুসুমের মুখবায়ু মেঘের ছায়া কেটে যায়। এক মুহূর্তে ভয় পেয়ে গিয়েছিল সে। ভেবেছিল যদি কিছু চায় যেটা পূরণ করার সাধ্য তার নেই। আপা, পলু, উঠবি ছবি? পলু চকলেট গালে হাতে মেখে খুশিতে হ্যাঁ জানা। অন্তি 2 বাচ্চার চোখে মুখে উচ্ছ্বাস দেখে নিজেও সে দলে নাম লেখায়। পকেট হাতে ফোনটা বের করে নানান ভঙ্গিমায় ছবি তুলতে শুরু করে। কখনো 3 জন, কখনো 2 জন, কখনো একা একা। নির্জন বনের একটা অংশ মুখরিত হয়ে ওঠে তাদের হাসিতে। কাঁধে কাঁধে রেখে গালে গাল মিলিয়ে ছবি ওঠে কুসুমের সাথে। কি স্নিগ্ধ, কি সুন্দর মুহূর্ত। গগন হাসে তাদের দেখে। বাতাস এসে মৃদু ঝংকার বইয়ে দেয়। দীর্ঘ সময় কেটে যায় অপরিচিতদের নিরন্তর এই আড্ডাতে। সূর্যের জায়গা পরিবর্তন হতেই বিদায়ের সময় ঘনিয়ে আসে অন্তির। উঠে দাঁড়িয়ে কাঁধে ব্যাগ ঝোলায় কুসুম। পলু আরও কিছু লাকড়ি কুড়াবে বিধায় সে আর দেরি করে না। অল্প সময়ের মায়া কাটিয়ে পা বাড়ায় নিজ গন্তব্যে। কিছুটা পথ অতিক্রম করতেই অন্তি পিছু ফিরে যায়। মসমসে পাতা ঝুড়িতে তুলতে ব্যস্ত কিশোরীর দিকে তাকিয়ে সে পাতলা ঠোঁট নাড়িয়ে বলে, তোমার পরিবার আছে কুসুম? তুমি দুঃখের মাঝে হাজারো সুখী একটা মেয়ে। তোমার এই সুখ অনন্তকাল বেঁচে থাকুক।
একাকিত্বের কষ্ট তোমাকে স্পর্শ না করুক, ভালো থেকো তুমি। বেলা তখন মধ্য দুপুর, কড়া রোদ্দুরে খা খা করছে বনভূমি। সরু পথে ঘামে লাল হয়ে আনমনে হেঁটে চলেছে অন্তি। কপালের পাশ দিয়ে শ্বেতকণা জলজল করছে রোদে। হাঁটতে হাঁটতে তার খেয়ালই নেই যে সে মূল ট্রেইল থেকে অনেকটা দূরে সরে এসেছে। জায়গাটা ক্রমশ উঁচু বা নির্জন। সামনে একটা ঢিলার মতো উঁচু জায়গা, সেখানে অদ্ভুত সুন্দর কিছু বেগুনি রঙের বুনো ফুল ফুটে আছে। আর সেই বুনো ফুলের নেশা তাকে করেছে বুধ। যেভাবেই হোক না কেন ফুলগুলো তার চাই। ছোট বড় পাথর টপকে সে অপর প্রান্তে চলে যায়। বুঝতে পারে না এই ঢিলাগুলো বাংলাদেশ ও ভারতের অঘোষিত সীমানার নির্দেশক বাফার জোন, সাধারণ পর্যটকের জন্য যা কঠোরভাবে নিষিদ্ধ। দুটো ফুল তুলে একটা কানে গুঁজে অপর হাতে একটা সেলফি তুলতে উদ্যত হয়। পিছু হটে একটা পিলার ঘেঁষে দাঁড়ায়, যেই পিলারের গায়ে অস্পষ্টভাবে লেখা রয়েছে সীমান্তের সাংকেতিক নম্বর, যেটাই ছটফটে রমণীর চোখে পড়লেও গোনায় ধরা দেয়। ওখানে কি করছেন আপনি? নির্জন দুপুরে ভারী পুরুষালী গম্ভীর কণ্ঠস্বর ভেসে আসে। আর তা কর্ণকুহরে পৌঁছানো মাত্র অন্তি চমকে পেছনে ফিরে তাকায়। ইউনিফর্ম পরিহিত দুজন পুলিশ বন্দুক হাতে তার দিকে এগিয়ে আসে, চোখে মুখে সন্দেহের ছাপ। অন্তি পুলিশকে দেখে ভাবাচাকা খেয়ে যায়। ফোনটা তৎক্ষণাৎ নামিয়ে জোরপূর্বক মুখে হাসি আনার চেষ্টা করে বলে, আমি তো শুধু ঘুরতে এসেছি, ফুলগুলো খুব সুন্দর তাই। আপনি কি জানেন না এটা বর্ডার এরিয়া? আপনি জিরো লাইনের খুব কাছাকাছি চলে এসেছেন। এখানে সিভিলিয়ানদের প্রবেশ সম্পূর্ণ নিষিদ্ধ। আর আপনি এখানে ছবি তুলছেন? পুলিশটির কড়া গলা শুনে অন্তি চারপাশে নজর দেয় ভালো করে। এদিক ওদিক তাকে বসে সে সত্যি লাইন অতিক্রম করে ফেলেছে। আমতা আমতা স্বরে বলে, আমি সত্যি বুঝতে পারিনি, কোনো সাইনবোর্ড দেখিনি। বাংলাদেশি? পিওর বাংলাদেশি। বিএসএফ এর গুলি খেতে না চাইলে নির্দিষ্ট সীমায় আসুন। জি জি। অন্তি তড়িঘড়ি করে টিলাটপকে এপারে আসে। আত্মার মধ্যে তার হাতুড়ি পেটে শুরু হয়েছে। জেনে শুনে আগুনে ঝাঁপ দেয়া বুঝে একেই বলে। লাফাতে লাফাতে বাংলাদেশ ছেড়ে ভারতের সীমানায় চলে গিয়েছে। ভাগ্য ভালো আশেপাশে বিসিএফ এর সদস্যরা নেই, থাকলে এতক্ষণে গুলি করে দিত নিশ্চিত। শুনুন, আইনের চোখে না জানাটা কোনো অজুহাত নয়। আপনাকে আমাদের সাথে থানায় যেতে হবে। থানায় কেন? অপরাধ করেছেন, থানায় যাবেন না? অন্তি তব দেখা যায়, বিস্মিত গলা বলে, আমি তো স্বইচ্ছায় ভুল করিনি। স্বইচ্ছায় কে ভুল করে ম্যাডাম? অসচেতনতার কারণে শাস্তি তো পেতেই হবে। সচেতন তো আপনাদেরও থাকা উচিত। এখানে তো যেহেতু সিভিলিয়ানদের প্রবেশ নিষেধ, সেভাবে তো কোনো নির্দেশনা নেই। হ্যাঁ, আমি সীমানা পার করে ভুল করেছি, স্বীকার করছি, কিন্তু আমার মতো যে কেউ তো ভুলটা করতে পারে। বিজিবি কোথায় এখানে? আপনার ভাগ্য হয়তো ভালো, বিজিবি কিংবা বিএসএফ এর চোখে পড়ার আগে আমাদের নজরে এসেছেন। কম হ্যাসেল পোহাতে হচ্ছে। প্লিজ চলুন ম্যাডাম, কথা বাড়াবেন না। বান্দা নাসর বান্দা। কিছুক্ষণের তর্ক বিতর্কে অন্তি হার মেনে নেয়। আইনি বিষয়াদি দিয়ে বাড়াবাড়ি করলে নিশ্চিত কেস খাইয়ে দিবে। তার চেয়ে উত্তম তাদের কথা শোনা। ভুল যেহেতু করে ফেলেছে, একটু তো মাসুল দিতেই হবে এখন। লম্বা করে দীর্ঘশ্বাস ফেলে সে। সাবলীল গলা বলে, ওকে চলুন, যাচ্ছি। দুজন পুলিশ সহযোগে অন্তিকে নিয়ে আসা হয় নিকটস্থ কাপ্তাই থানায়। গুমট পরিবেশে ঢাকা থানার চারপাশ সূক্ষ্ম নজরে দেখতে দেখতে সে উদ্গ্রীব স্বরে বলে, আমাকে কি সেলে ঢুকতে হবে? স্যারের সাথে কথা বলুন আগে। আপনি কি? আমি কি মানে? না মানে আপনি স্যার না। পুলিশটি অন্তির কথা শুনে থমথমে গলায় বলে, বেশি কথা বলেন আপনি। সরি, না মানে যেভাবে ঘোরাচ্ছেন মনে হচ্ছে সরকারি বিল পাশের সাইন করাতে এসেছি। একজন মহিলা পুলিশ সহযোগে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তোফায়েল আহমেদের তত্ত্বাবধানে আনা হয় অন্তিকে। পুরো ঘটনা বিস্তারিতভাবে শুনে তিনি বলেন, নিয়মই সীমান্ত আইন লঙ্ঘনের দায়ে আপনাকে আটক করা হয়েছে। তবে যেহেতু আপনার উদ্দেশ্য খারাপ ছিল না এবং নিতান্তই ভুলবশত সেখানে গিয়েছিলেন, তাই বড় কোনো মামলা দেয়া হবে না। ছোট একটা মামলা দিচ্ছেন তার মানে? আপনার গার্ডিয়ান এসেছে সাথে? অন্তি ওপর নিচ মাথা নাড়াতেই জনাব তোফায়েল আহমেদ নিরেট গলায় বলে, গুড। আপনার গার্ডিয়ানকে কল করে বলুন থানায় আসতে। তার সঙ্গে বিষয়টা পর্যালোচনা করে কিছু কার্যবিধি সম্পন্ন করে আপনাকে ছেড়ে দেওয়া হবে।
গার্ডিয়ানকে থানায় আসতে হবে শুনে বসা ছেড়ে তরাক করে লাফিয়ে ওঠে অন্তি। আর তার এই লাফানোর ভঙ্গিমা দেখে সামনে বসা অফিসার এবং পাশে বসে থাকা মহিলা পুলিশ সদস্যটি কেঁপে ওঠে যৎ সামান্য। স্যার, গার্ডিয়ানের কি দরকার? পড়াশোনা তো আমিও জানি, আমার সাথে পর্যালোচনা করুন। এক্সকিউজ মি ম্যাডাম, আপনি আইনের ধারা সম্পর্কে অবগত নন। গার্ডিয়ান না এলে মুক্তি নেই আপনার। মাথার ওপর ঘরের চালা ভেঙে পড়ার জোগাড়। সাইকি খালামনির কথা মনে আসতে অন্তির গলা শুকিয়ে আসে। এমনিতে না বলে বের হয়েছে, এর ওপর যদি থানা কেস কাছারির ঘটনা শোনে তো তাকে ট্যুরের সাথ জীবনের তরে বন্ধ করে দিবে। অন্ধকার রুমে একটা টিউবলাইটের সঙ্গে কারেন্ট অ্যাফেয়ার্স সাধারণ জ্ঞানের বই ধরিয়ে দিয়ে বিসিএস এর প্রিপারেশন নিতে বলবে। ঘরবন্দি অন্তি, না, এটা কোনোভাবেই হতে পারে না। দেখুন স্যার, প্লিজ একটু কনসিডার করুন। আমাদের রিসোর্টটা এখানে তো অনেক দূরে। কোনো সমস্যা নেই, আপনার গার্ডিয়ানকে তো আর পায়ে হেঁটতে আসতে বলিনি। আমার গার্ডিয়ান অসুস্থ স্যার। তোফায়েল আহমেদ অন্তির দিকে তাকে সুস্পষ্ট গলায় বলে, গার্ডিয়ানের ফোন নাম্বার দিন। কি দিব? ফোন নাম্বার দিন, আমি কথা বলতে চাই। বিপদের উপর বিপদ। অন্তি দাঁত দ্বারা নখ খুঁড়তে খুঁড়তে অথই সাগর হতে নিজেকে বাঁচাতে কুল কিনারা খোঁজে। কিভাবে কি করবে সে এখন? খালামণির নাম্বার দিলে তো উনি নির্ঘাত খোঁজ নিয়ে বলবে অসুস্থ কিনা, আর খালামণিও তো অকপটে অস্বীকার করবে। এরপর থানায় আসতে বলবে, সব মিলিয়ে ভূতের কাণ্ড ঘটবে। এনি প্রবলেম? অন্তি ফোনে সাইকি খালামণির নাম্বার বের করে কল অপশনের দিকে তাকিয়ে থাকে। বুকের ভিতর হাতুড়ি পেটা এত জোরে জোরে হচ্ছে যে বাহিরে থেকে সে শব্দ শুনতে পাচ্ছে। শুষ্ক ঠোঁট উগরে অপেক্ষমান অফিসারকে বলে, ওয়েট এ সেকেন্ড স্যার প্লিজ। বিস্তর ভাবনা ভাবতে ভাবতে অন্তির বিক্ষুব্ধ মস্তিষ্ক হঠাৎ স্থির হয়ে যায়। অনাকাঙ্ক্ষিত এক ব্যক্তির কথা মনে পড়ে। মুখ ফুটে অস্ফুট স্বরে জোরে সোরে চিৎকার বের হতে হতে সে নিজের মুখ চেপে ধরে। আনন্দে উচ্ছ্বসিত হয়ে উঠে প্রবল বেগে। ইস, কি মাথা মোটা! এই বুদ্ধিটা তার এতক্ষণ কেন মাথায় আসেনি? মনে মনে আল্লাহর নিকটে হাজার হাজার কৃতজ্ঞতা স্বীকার করে অতঃপর সরাসরি চলে যায় হোয়াটসঅ্যাপে। কাঙ্ক্ষিত ব্যক্তির ফোন নাম্বারটা সে সেভ করে নেয়। পুলকিত গলায় গদগদ করে বলে, এই নিন নাম্বার। অফিসারটি নিজ ফোনের নাম্বার তুলতে তুলতে জিজ্ঞেস করেন, গার্ডিয়ান আপনার কি হয়? প্রশ্ন করতে যতটা না সময় লাগে তার আগেই অন্তি চটপটে কণ্ঠে বলে, বড় ভাই, আমার ভাই লেফটেন্যান্ট কমান্ডার, রাঙামাটিতে পোস্টিং। লেফটেন্যান্ট কমান্ডার নামটা শুনে তোফায়েল আহমেদ ফোন হতে দৃষ্টি তুলে অন্তির দিকে তাকায়, বলে, রাঙামাটিতে কোথায়? বনউজা শহীদ মোয়াজ্জেম সামরিক ঘাঁটিতে আছেন নাকি? অন্তি কিছু না বুঝে উপর নিচ মাথা নাড়ায়। বনউজা শহীদ মোয়াজ্জেম সামরিক নাকি অসামরিক ঘাঁটি এসব সে জানে না। এদিকে না বলার উপায় নেই, অন্য কোথাও পোস্টিংয়ের নাম সে জানে না, রাঙামাটির একটা হলেই হলো। ফোন বন্ধ। ছোট্ট দুটো শব্দ শুনতেই উৎফুল্ল মুখখানা চুপ সেজে অন্তির। লোকটার ফোন বন্ধ, তার মানে কি সে জাহাজে আছে, তাকে পাওয়া যাবে না? খোঁজা না পেলে তো সর্বনাশ। কি করবে এখন সে? আর তো কেউ পরিচিত নেই তার। অপেক্ষা করুন, ফোন খুললে ওনার সাথে যোগাযোগ করা হবে। বেলা 12:30 পার হয়ে ঘড়ির কাঁটা প্রায় 1টার কাছাকাছি চলে যায়, কিন্তু সমুদ্রে ভাষা বান্দার ফোন খোলা থাকে না। বারে বারে অপর পাশ হতে মেয়েলি স্বর জানান দিচ্ছে, ফোন সুইচ অফ। এদিকে ক্ষুধার যন্ত্রণায় অতিষ্ঠ রমণী। অফিসার সাহেব তাকে চুপ করে বসে থাকতে বললেও পুরো থানা তার পায়চারি করা হয়ে গিয়েছে। লেফটেন্যান্ট কমান্ডারের বোনের সুবাদে 1 কাপ চা আর বিস্কুট পেয়েছে, কিন্তু পেটে পড়তেই তা নিমিশে হাওয়া হয়ে গিয়েছে। এক্সকিউজ মি স্যার, আমি কি লাঞ্চটা এখানে করবো নাকি বাইরে থেকে করে আসবো? তোফায়েল সাহেব কাজে ব্যস্ত থেকে বলেন, আমাদের কি বোকা পেয়েছেন? সরি, বুঝলাম না। একজন আসামিকে বাইরে থেকে লাঞ্চ করে আসার পারমিশন দিবে পুলিশ? অন্তির কুচকানো ভ্রু সোজা হয়ে আসে। সে সরল মনে প্রশ্নটা করে। পালিয়ে যাওয়ার কথা মোটেও ভাবিনি, অথচ পুলিশ অফিসে ঠিকই আগে পালানোর কথাটাই মাথায় এনেছে। মানুষ তার মতো পজিটিভ না হয়ে কেন যে এত নেগেটিভ হয় বুঝতে পারে না। তাহলে আমি লাঞ্চটা কোথায় করব? আপনার গার্ডিয়ান আসুক, সারিয়ে নিয়ে যাক, তারপর না হয় লাঞ্চ করবেন। লাঞ্চ ততক্ষণে ঠান্ডা হয়ে ডিনার হয়ে যাবে। ডিনারে লাঞ্চ করে নেবেন, সমস্যা কি? অন্তি পুলিশ অফিসারটির মজা নাও দেখে ফস করে নিঃশ্বাস ছাড়ে।
অন্যদিকে চক্ষু ঘুরিয়ে মিনমিন সরে বলে, ডিমান্ড বেশি নয়, 1 প্যাকেট কাস্তি হলে আমার হয়ে যেত। তোফায়েল সাহেব রেজিস্টার ফাইলে একের পর এক সাইন করতে করতে বলেন, পৃথিবীতে আপনি বোধহয় একমাত্র আসামি যে কিনা অপরাধ করে থানায় এসে কাচ্চি বিরিয়ানির আবদার করছেন। ঠিকই আছে, বিবর্তনের ধারায় পৃথিবীতে অসম্ভব বলতে আর কিছু নেই। একসময় দেখা যাবে খুনি দাগি আসামিও আবদার করছে আফগান পোলাওয়ের। স্যার, ফোন অন হয়েছে। প্রায় 3 ঘন্টা পর সমুদ্রে ভাসা নেভি কমান্ডারের খোঁজ পাওয়া যায়। অবশেষে অন্তির সাথে উপস্থিত 3 জন মানুষ একই সাথে স্বস্তির নিঃশ্বাস ফেলে, কেননা এই চঞ্চলা চুরুই তাদের মাথা খারাপ করে দিয়েছে। একটার পর একটা উল্টাপাল্টা কথার জবাব দিতে দিতে নাস্তানাবুদ প্রত্যেকে। এক্ষুনি কল করুন স্যার, এমার্জেন্সি পারপাস দেখে ওনাকে নিয়ে যেতে বলুন। আর সম্ভব হচ্ছে না। ওকে, আমি দেখছি। তোফায়েল আহমেদ শিকতের নাম্বারে গুনে গুনে 3 বার কল করে। হতাশা তার চোখে মুখে স্পষ্ট, উদ্গ্রীব হয়ে 3 জোড়া চোখ তার পানে চেয়ে আছে, কিন্তু ফোনের অপর পাশের ব্যক্তির কোনো সার শব্দ নেই। এতক্ষণ ফোন বন্ধ ছিল, এখন ফোন খোলা, অথচ ধরছে না। ধৈর্যের হাল ছেড়ে দেওয়ার আগ মুহূর্তে তিনি চতুর্থবারের মতো আবার কল করলেন। অপর পাশ হতে সঙ্গে সঙ্গে ফোন রিসিভ হয়। পুরুষালী গম্ভীর কণ্ঠ ভেসে আসতেই তোফায়েল সাহেব সুস্পষ্ট গলায় বলেন, আসসালামু আলাইকুম স্যার, কাপ্তাই থানা থেকে ভারপ্রাপ্ত কর্মকর্তা তোফায়েল আহমেদ বলছি। জি বলুন স্যার, এটা অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা জানানোর জন্য আপনাকে ফোন করা হয়েছে। আপনার বোনকে আমরা সেন্সিটিভ ইস্যুর কারণে থানায় এনেছি। লং ডিউটি শেষে মাত্র শাওয়ার নিয়ে থিতু হয়ে বসতেই শিকতের কপাল ভাঁজ হয়ে আসে। শান্ত মুখভাব হুট করে হয়ে ওঠে শক্ত। তার বোনকে থানায় আনা হয়েছে মানে? আনিশা আপু কখন রাঙামাটি এলো? হোল্ড অন, আই উইল কল ইউ ব্যাক। শিওর স্যার। সিক্ত ফোন কেটে দিয়ে সরাসরি আনিশাকে ফোন করে। কল করার সঙ্গে সঙ্গে অপর পাশ হতে মেলি কণ্ঠে ভেসে আসে, হ্যাঁ সিক্ত বলো, রাঙামাটি এসেছো? ওমা, কি বলো? রাঙামাটি আর আমি নিহরিশকে স্কুল থেকে নিয়ে আসছি। সিক্তর কপাল ক্রমে ভাঁজ হয়ে আসে, ভারী গলায় বলে, আচ্ছা পরে কথা বলছি। সোফার উপর হেলান দিয়ে আধশোয়া হয়ে বসে সিক্ত। মস্তিষ্ক তাকে অন্য কিছুর ইঙ্গিত দিচ্ছে, শত্রুর ফাঁদ নাকি অন্য কিছু। কিন্তু কাপ্তাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তো সে চেনে, মিথ্যা বলার তো কথা নয়। কিছু মিনিটের ব্যবধানে পাল্টা ফোন কল করে সে। তীক্ষ্ণ গলায় সরাসরি প্রশ্ন করে, বোনের নাম বলুন। এ পর্যায়ে তোফায়েল সাহেবের কপাল কুঁচকে আসে। ফোন কানে চেপে সে ঘাড় ঘুরিয়ে অন্তির পানে তাকায়। বোনের নাম? ভাইজানের নাম মানে? এ কেমন কথা? আপনার নাম কি? অন্তি। পুরো নাম বলুন। সুবহানা মাহবুব অন্তি। তোফায়েল সাহেব অন্তির থেকে নাম শুনে স্থির গলায় বলে, স্যার আপনার বোনের নাম সুবহানা মেহবুব অন্তি। কপালের ভাস্কৃত সকল দাগ এক লহমায় টান টান হয়ে যায় সিক্তের। আধশোয়া হয়ে সরাসরি সোজা হয়ে বসে সে। নামটা তার কাছে মোটামুটি স্বাভাবিক লাগলো, বোন শব্দটা ভীষণ দুর্বেদ্য লাগে। বোন? এই মেয়ে তার বোন হয় কিভাবে? কোন সম্পর্কের বোন হয়? নিশ্চয়ই কোনো অঘটন ঘটিয়ে বিপদে পড়ে তাকে ভাই বানিয়ে দিয়েছে। এই মেয়ের দ্বারা সত্যিই কোনো কিছু অসম্ভব নয়। নিজেকে সুস্থির করার চেষ্টা করে সিক্ত। সদ্য ভাইয়ের খেতাব হজম করে চাপা সরে বলে, চিনতে পেরেছি স্যার, উনি কি আপনার আপন বোন? আবার বোন? সিক্ত চোখ বন্ধ করে দাঁতে দাঁত চেপে শান্ত গলায় বলে, দুঃসম্পর্কের বোন? অনেক দূরের? জি, পৃথিবী থেকে সূর্যের দূরত্ব যতখানি। তোফায়েল সাহেব বাঁকা উত্তর পেয়ে নিজেকে সামলে নেয়। অধিক প্রশ্ন করাতে হয়তো স্যার রেগে গিয়েছেন। ধীর গলায় বলে, আচ্ছা স্যার, বুঝতে পেরেছি। আপনি যদি কাইন্ডলি একটু আসতেন, কিছু প্রসেসিং আছে তো, আসছি আমি। সিক্ত ফোন কেটে দিয়ে সোফায় গায়ে লিয়ে দেয়। চোখ বন্ধ করে ঠোঁট গোল করে নিঃশ্বাস ছাড়ে সে। বিড়বিড় করে ঠোঁট নাড়িয়ে বলে, হার্ডলেস ম্যাম, আপনার হাজব্যান্ড হওয়ার কথা ছিল আমার, সেখান থেকে ডিরেক্ট ভাই বানিয়ে দিয়েছেন। এরকম অফিসার পৃথিবীতে খুব কম পুরুষের ক্ষেত্রেই হয়। আই এম অন অফ দেম। আসসালামু আলাইকুম। গল্পটা কেমন লাগছে কমেন্টে জানান। এই গল্পটা তো সুন্দর, আপনারা কেন লাইক কমেন্ট করেন না? ঠিক আছে, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।